Hello student, welcome back to my channel Railway Challenger. আমি রাজ as a mentor of Railway Challenger YouTube channel and online teacher. ম্যাথসের সুবিদ্যাস স্যারের বইয়ের যে সমস্ত চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন্স WBP কেপিতে বিগত বছরে এসেছে এবং আপকামিং যে WBP কেপি এক্সামটা হবে সেখানেও যে এই টাইপের কোশ্চেন্সগুলোই পরীক্ষাতে তোমাদেরকে ফেস করতে হবে তার উপর প্রপার একটা অ্যানালাইসিস করে ভিডিও প্রোভাইড করেছি। তো যে ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তো যারা ভিডিওটা দেখোনি অবশ্যই ভিডিওটা একবার কমপ্লিট করে নিও। তোমার অঙ্কের যে চ্যাপ্টারগুলো করতেই হবে এবং যে অঙ্কের চ্যাপ্টারগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন্স কনফার্ম পাবে তার ডিটেলস অ্যানালাইসিস করেছি সেই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটা একবার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে গিয়ে একবার দেখে নিও। ওকে, তো আজকে যে ভিডিওটা তোমাদেরকে প্রোভাইড করছি, যেটা এর আগের দিন আমি তোমাদের বলেছিলাম যে ম্যাথের যে চ্যাপ্টারগুলো রয়েছে, এবার সেই স্পেসিফিক চ্যাপ্টারগুলোর মধ্যে কোন কোন টাইপগুলো পরীক্ষাতে বারবার রিপিট হয়েছে এবং আপকামিং যে পরীক্ষাটা হবে সেখানেও ঠিক এই টাইপের কোশ্চেন্সগুলোই তোমাদেরকে ফেস করতে হবে। তো তোমরা একবার দেখে নাও যে টাইপগুলো তোমাদেরকে আমি বলতে চলেছি সেই টাইপগুলো তোমার কতটা কিভাবে তোমার কমপ্লিট করা রয়েছে। আর সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট, তুমি ম্যাথ সলভ করতে পারছো এটা মেন ফ্যাক্টর না, সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে তুমি অন্যদের থেকে কতটা এগিয়ে রয়েছো। দ্যাট মিনস 60 মিনিটে 100টা কোশ্চেনের মোকাবেলা। ফার্স্ট যে এক্সামটা কন্ডাক্ট হতে চলেছে, যেটা সেপ্টেম্বর মাসে কলকাতা পুলিশ এক্সামটা যদি হয়, অ্যাপ্রক্স সেপ্টেম্বর মাসেই যদি পরীক্ষাটা শুরু হয়, যেটা আমার মনে হচ্ছে যে পুজোর আগেই হবে, হলে পুজোর পর হবে না, রেজাল্টটা পুজোর পরে আসবে এবং ডিসেম্বরের মধ্যে ওরা মেন এক্সামটা কন্ডাক্ট করাবে, ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে, রাইট? তো প্রস্তুতি খুব জোর রকম নিতে হবে যাতে করে এইবারে তোমার জন্য একটা সিট কনফার্ম থাকে। 60 মিনিট যেখানে 100টা নাম্বার অফ কোশ্চেন্স। এবার এই যে 60 মিনিটে 100টা কোশ্চেন্স তুমি যখন সলভ করছো, মনে রাখবে 100টার মধ্যে ম্যাথেই কিন্তু আছে তোমার 30টা নাম্বার, রিজনিংয়ে থাকছে কত নাম্বার? 30 নাম্বার, আর জিকে জিএসে থাকছে 40টা নাম্বার, রাইট? এই জায়গাটা একটু ভালো করে বুঝে নাও, তাহলে বাকি যে কথাগুলো বলবো তোমার আরও ইন্টারেস্ট লাগবে। দেখো, ম্যাথে যে 30টা নাম্বার রয়েছে, এই জায়গাটাতে 30-এ 30 ইজি ক্যারি করা যায়, ইয়েস। আর রিজনিংয়ে যে 30টা নাম্বার রয়েছে, এখানেও কিন্তু 30টা নাম্বার ইজি ক্যারি করা যায়। হ্যাঁ, সিলি মিস্টেক্স বলতে পারো, একটা দুটো হয়ে গেলেও হয়ে যেতে পারে, কারণ পরীক্ষাতে একটা এক্সাম প্রেসার থাকে, টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকে, সেই ক্ষেত্রে সিলি মিস্টেক্স এক দুটো হলে হতে পারে। কিন্তু তোমাকে মেন যেটা নাম্বারটা তুলতে হবে সেটা হচ্ছে ম্যাথ আর রিজনিং। তাহলে জিকে জিএসে যে 40টা নাম্বার আছে, এই জিকে জিএসে কিন্তু আউট অফ 40 তুমি কিন্তু মিনিমাম একটা স্কোর ক্যারি করতে পারবে যদি ঠিকঠাক তুমি কোনো একটা বই থেকে ঠিকঠাক তুমি ডেসক্রিপটিভটাকে কমপ্লিট করে দিয়েছো, তাহলে তুমি কিন্তু আউট অফ 40 এখানে 20+ স্কোর ক্যারি করে দেবে। এবার এরপর তুমি যদি ভালো করে মক টেস্ট দাও, এই ওরিয়েন্টেড কোশ্চেন্সগুলো প্রিভিয়াস ইয়ারে কোথার থেকে এসেছে সেই জায়গাগুলোকে অ্যানালাইসিস সেকশানে আনতে পারো, তাহলে কিন্তু তুমি এটাই 30+ স্কোর ক্যারি করে দিতে পারবে। বোঝা গেছে? তাহলে দেখো, ম্যাথে যে 30টা নাম্বার রয়েছে, আমরা এই জায়গাটাকে টার্গেট করে এগোচ্ছি। যে সমস্ত স্টুডেন্টরা অঙ্কে অনেক পিছিয়ে রয়েছে, যে টাইপগুলো আমি তোমাদেরকে বলবো সেই টাইপগুলোই ডিটো পরীক্ষাতে দেখতে পাবে, হয়তো সেখানে ডাটাটা চেঞ্জ হবে, নামটা চেঞ্জ হবে। তো সেই টাইপগুলো ভালো করে একবার দেখে নাও যে তোমার প্রস্তুতি সেগুলো কীরকম রয়েছে। তো ফার্স্টে আমি যে টাইপটা তোমাদের বলবো, এই সুবিদ্যাস স্যারের বইটা থেকেই বলবো, কারণ এই বইটা থেকেই কোশ্চেন্স পরীক্ষাতে পাবে, আর এর বাইরে কোনো কোশ্চেন সেরকম দেয় না। ফার্স্টে আমি যেটা বলবো সেটা বলবো অ্যারিথমেটিক সেকশনটা, অর্থাৎ যেটা পাটিগণিত। তো দেখো, পাটিগণিতের ফার্স্টে রয়েছে অনুপাত আর সমানুপাত। তো অনুপাত আর সমানুপাত থেকে কোন টাইপটা পরীক্ষাতে প্রায় দেয়? তো অনুপাত আর সমানুপাত যে চ্যাপ্টারটা রয়েছে, এখান থেকে পরীক্ষাতে যে কোশ্চেন্সগুলো বিগত বছরে এসেছে সেই টাইপটার উপর অ্যানালিসিস করে দেখা গিয়েছে যে পি কিউ আর ওদের যেটা শেয়ার রয়েছে, সেই শেয়ারটাতে ধরে নাও পি এর থেকে কিছু একটা টাকা নেওয়া হলো, কিউ এর থেকে নেওয়া হলো, আর এর থেকেও নেওয়া হলো। এবার টোটাল টাকাটা থেকে ওইটাকে তুমি যখন বাদ দেবে, বাকি যে টাকাটা সেটা নাকি ওদের মধ্যে রেশিওতে ডিভাইড করা হলো। তাহলে শেয়ার অফ পি বা কিউ বা আর এরটা কত? বোঝা গেছে? সেই অঙ্কটা কিভাবে করো, 3টে ডাটাকে প্রথমে যোগ করে দাও, কারণ ওই 3টে ওদের থেকে নিয়ে নেওয়া হচ্ছে। টোটাল যে টাকাটা সেটার থেকে মাইনাস করে দাও, বাকি যেটা রইলো সেটাকে রেশিওতে ডিভাইড করে যেটা শেয়ার বলবে তার মাল্টিপল করে যে টাকাটা প্রথমে বাদ দেওয়া হয়েছিল সেটাকে অ্যাড করতে হয়, তাই তো? এই টাইপটা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে পারে, হয়তো পরীক্ষাতে এই টাইপটাই
একটা তুমি দেখতে পাবে, রাইট। সেকেন্ড যে টাইপটা বলবো, দেখবে a⁴ ইজ টু a² c² এরকম একটা রেশিওর একটা অঙ্ক হয়, যেটা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। এই টাইপটা পরীক্ষাতে আসতে পারে। a:b, b:c, c:d দিয়ে দিল, সেখান থেকে a আর d এর ডাইরেক্ট রেশিওটা জানতে চাইবে। তো জাস্ট মানগুলোকে ডিভাইড করে কাটাকাটি করলেই যেটা পড়ে থাকবে সেটা a আর d এর ভ্যালুটাই পড়ে থাকবে, কারণ a:b মানে a/b, b:c মানে b/c, c:d মানে c/d। এখান থেকে দেখো বি বি আর সি সি কেটে গেলে a/d থাকে, আর a/d মানে কি a:d। তো এটা যেমন আগের বারে কলকাতা পুলিশে দিয়েছে এবং অনেকবারই পরীক্ষাতে কিন্তু এই টাইপগুলো আসছে। রেশিও প্রপোর্শন থেকে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা টাইপ, সেটা কোনটা? ওরা অনেক সময় জানতে চায় যে ধরে নাও একটা ব্যক্তির আয় আর ব্যয়ের রেশিওটা দিতে পারে। এবার ওরা বলল যে আয়টা এত% বেড়ে গেল, ব্যয়টা এত% বেড়ে গেল, তাহলে সঞ্চয়ের পরিমাণটা কত পার্সেন্টেজ বেড়ে গেল, এই টাইপটা দিতে পারে। অনেক সময় বলতে পারে যে কোনো একটা ব্যক্তি তার একটা আয় আর ব্যয়ের রেশিও দিল, আর একটা ব্যক্তি তারও আয় আর ব্যয়ের রেশিওটা দিল, রাইট। এখান থেকে ওরা বলল উভয়ে এত টাকা করে সঞ্চয় করে, তাহলে এ এর আয় কত বা বি এর আয় কত। এই টাইপটা পরীক্ষার জন্য ভিভিআই, যেখান থেকে কোশ্চেন ওরা রাখবেই রাখবে। দেখো রেশিও প্রপোর্শন যে চ্যাপ্টারটা আর পার্সেন্টেজ, এই দুটোকে ভালো করে স্টার করে নাও সুবিদ্যা স্যারের বইটা থেকে, 2-3 বার করে রিভিশন করো, কোনো রকম কোনো ডাউটস রাখবে না, কারণ এই দুটো চ্যাপ্টার থেকেই তুমি মিনিমাম 7 থেকে 8টা পর্যন্ত কোশ্চেন্স পেয়ে যাবে আউট অফ 25। ইয়েস, 7 থেকে 8টা কোশ্চেন্স পাবে রেশিও আর পার্সেন্টেজ থেকে, বোঝা গেছে? এবার দেখো অংশীদারি কারবার যেটা 2 নম্বরে রয়েছে, তো এখানে যেভাবে আছে আমি সেইভাবেই বলে বলে যাচ্ছি। অংশীদারি কারবার অর্থাৎ যেটা পার্টনারশিপ, পার্টনারশিপের ম্যাথগুলো একটা কনসেপ্টে দাঁড়িয়ে আছে, যেটা বলবো প্রফিট ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। তো WBPKP-তে 3টে টাইপ এখান থেকে ফলো করে, আর এই 3টে টাইপই পরীক্ষায় বারবার রিপিট হচ্ছে, আর ঠিক এই রকম ডিটোই হয়তো তুমি দেখতে পাবে পরীক্ষাতেও। একটা টাইপ ওরা খুব, যেটা ওদের ফেভারিট টাইপ, সেটা হচ্ছে ডাইরেক্ট বলতে পারে যে প্রফিট ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। জাস্ট এটাই জানার জন্য এক্সামিনার একটা অঙ্ক দেন, সেটা হচ্ছে ধরে নাও 3জন ব্যক্তি এক্স, ওয়াই আর জেড, রাইট। এখানে ওদের ইনভেস্টমেন্টের রেশিওটা দিয়ে দিল, ইনভেস্টমেন্টের রেশিও দিল, এখানে ওদের টাইমের রেশিওটা দিল, দেন বললো প্রফিটটা তাহলে কত হবে। দেখো প্রফিট মানে কি বললাম, ইনভেস্টমেন্ট ইন্টু টাইম, অর্থাৎ এই দুটো ডাটাকে গুণ করলে তুমি এক্সের প্রফিট পাবে, এই দুটো ডাটাকে গুণ করলে তুমি ওয়াইয়ের প্রফিট পাবে, আর ঠিক এই দুটো ডাটাকে গুণ করলে তুমি জেডের প্রফিটটা পাবে। এবার রেশিও ডিনোটস করে সব থেকে ছোটো ভ্যালুটা, তাই তো কাটাকাটি করে দেখবে যে ছোট ডাটাটা আসবে সেটাই আনসার। এক্সামিনার কি করবে, তোমাকে ইনভেস্টমেন্টের রেশিওটা জানতে চাইবে এবং এখান থেকে প্রফিট আর টাইমের রেশিওটা তোমাকে কোশ্চেনে দেওয়া থাকবে। তাহলে তুমি এখান থেকে ইনভেস্টমেন্টের রেশিওটা কি বের করতে পারবে না? খুবই ইজি, কারণ প্রফিট সমান যদি ইনভেস্টমেন্ট ইন্টু টাইম হয়, তাহলে ইনভেস্টমেন্ট সমান কি হবে, প্রফিট বাই টাইম হয়ে যাবে, প্রফিট বাই টাইম, তাই তো। এই যে সমানের বাঁ দিকে বা সমানের ডান দিকে যখন তুমি কোনো একটা ডাটাকে নিয়ে আসবে, ও যে সাইনটা নিয়ে থাকবে তার রিভার্স হবে, যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, মনে থাকবে। তাহলে তখন তুমি প্রফিট বাই টাইম করলে ইনভেস্টমেন্টটা পেয়ে যাবে, অর্থাৎ এই ডাটাটার সাথে এই ডাটাটাকে ভাগ করতে হবে, বুঝতে পারলে? সাপোজ এই ডাটাটা 4 আছে, এই ডাটাটা 2 আছে, তখন তোমাকে 4/2 করতে হবে। তো পার্টনারশিপে এই টাইপটা একটা তুমি পাচ্ছ। সেকেন্ড যে টাইপটা দেবে সেই টাইপটা কোনটা, দেখবে PQR, ধরে নাও 3টে ব্যক্তি PQR, এখান থেকে কিন্তু তুমি দুটো কোশ্চেন্স পাবে, পার্টনারশিপ থেকে দুটো কোশ্চেন্স রাখে, ঠিক আছে। PQR ধরো এত টাকা নিয়ে একটা ব্যবসাতে জয়েন করেছে, দেখা গেল যে টোটাল ওদের যেটা প্রফিটটা সেটা কিন্তু দিয়ে রেখেছে। এবার টোটাল প্রফিট মানে এখানে পি এর আছে, কিউ এর আছে, আর এরও আছে, রাইট। যার মধ্যে থেকে পি এর যেটা প্রফিট সেটা রেশিওতে দিয়ে বলবে যে এত, রাইট। ওরা জানতে চাইবে যে আর তাহলে কত টাকা নিয়ে এসেছিল, অর্থাৎ কোশ্চেনে PQR এর ডাটাটা দেওয়া থাকবে ইনভেস্টমেন্টের, যার মধ্যে থেকে আর এরটা দেওয়া থাকবে না, পি আর কিউ এরটা থাকবে। এবার এখানে 3জনের যেটা প্রফিট সেটা দেওয়া থাকবে, একটা বছরের শেষে লাভ দেওয়া থাকবে হয়তো পি এরটা বা কিউ এরটা, সেখান থেকে বলবে আর এর যেটা ইনভেস্টমেন্ট সেটা টাকাতে কত ছিল। তো এটা কিভাবে করবে সেগুলো সব ব্যাচে করাচ্ছি। তো তোমার যদি মনে হয় যে এই 3টে মাস হাতে টাইম আছে, আমি দুর্দান্তভাবে ম্যাথটাকে কমপ্লিট করব, আর কনফার্ম তুমি ম্যাথে 20 থেকে 22
এই স্কোরটা তোমার হবেই হবে। যদি ঠিকঠাক এফার্ট দাও 25-এ 25-এই পারবে, কিন্তু তুমি যদি ঠিকঠাকভাবে একটু প্র্যাকটিস করে নাও 22 প্লাস তোমার স্কোর হবেই হবে। তার জন্য তোমাকে ম্যাথ চ্যালেঞ্জারে আসতে হবে। আর মোর এনাফ এই 70 ডেজ, তো 3 মাসের মধ্যে তুমি প্রপার কমপ্লিট হয়ে যাবে। আমি যদি 70 দিনে টার্গেট নিই, তুমি কিন্তু কমপ্লিট করতে পারবে এবং একুরেসি দিয়ে তুমি এই মার্কসটা পরীক্ষাতে ক্যারি করতে পারবে। দেখো একটাই রিটিন ঠিকঠাক পেরিয়ে গেলে তুমি কিন্তু রান ঠিকঠাক দিয়ে দিলে আর কোনো স্টেপই নেই। তো এখানেই তোমাকে নাম্বারটা ক্যারি করতে হবে। ইন্টারভিউয়ের নাম্বার পাবো কত সেই আশা রেখো না, নিজের হাতে যেটা পাওয়ারটা, যেখানে তোমার রিটিনটা, সেখানেই নাম্বারটা ক্যারি করে নাও। বোঝা গেছে? যাতে করে ফাইনাল মেরিটে অন্তত কোনো তোমার টেনশন না থাকে। তো ম্যাথ চ্যালেঞ্জারে আসতে চাইলে অবশ্যই তোমরা 9144556275 অনেক স্টুডেন্ট আছে যারা এই ব্যাচে রয়েছে আর অনেক স্টুডেন্ট আসছে। তো তোমার যদি মনে হয় যে ম্যাথটাকে আমি প্রপারলি স্ট্রং করব এবং একুরেসি দিয়ে পরীক্ষাতে একটা ভালো স্কোর ক্যারি করব, ইয়েস তুমি পারবে। তার জন্য তোমাকে এখানে হোয়াটসঅ্যাপ করে জাস্ট লিখে দিতে হবে WBP KP ম্যাথ, তোমাকে আমরা জয়েন করিয়ে দেবো। ওকে, আর এখন জয়েন হয়ে গেলে তুমি কনফার্ম পরীক্ষার আগে প্রপারলি রেডি হয়ে যাবে। জাস্ট তুমি একবার এখানে আসো, তাহলেই বুঝতে পারবে যে তোমার লেভেলটা কীভাবে ইমপ্রুভ হবে, পরীক্ষার হলের অ্যাপ্রোচ কী হওয়া উচিত, একটা অপশান টেস্ট কীভাবে করবে। 4টে অপশান আছে বলে কি 4টেই টেস্ট করবে? না 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 না, তাহলে অপশান টেস্ট কী করলে, ভিজুয়ালাইজ করে কী করে বুঝতে পারবে, তুমি ইউনিট ডিজিট ধরে কী করে আনসার ইট করবে, সমস্ত কিছু নমুনা পাবে এই ব্যাচে। তাই তোমাকে সরাসরি এখানে জয়েন করতে হবে। সমস্ত কিছু ইনফরমেশান তুমি এখানে হোয়াটসঅ্যাপ করে WBP KP ম্যাথ লিখবে, সমস্ত কিছু বলে দেওয়া হবে। ওকে, এবার যাব পার্টনারশিপের আর কোন টাইপটা খুব ফেভারিট। দেখো পার্টনারশিপ থেকে আরেকটা টাইপ যেটা WBP আর KPতে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ধরে নাও A আর B কোনো একটা ব্যবসাতে যোগ দিয়েছে। এবার ওরা রেশিওতে এত এত করে টাকা দিয়েছে, বুঝতে পারলে? রেশিওতে একটা দুজনে টাকা দিয়েছে, সেটা রেশিওতে দেওয়া থাকবে। এবার বলবে যে ধরে নাও B হয়তো এই ব্যবসাটা দেখাশোনা করছে, তার জন্য ও কিছু একটা পার্সেন্টেজ সেখান থেকে নিচ্ছে, যেখান থেকে ওদের লাভটা থাকবে সেখান থেকে এর প্রফিট এত, তাহলে টোটাল টাকাটা কত ছিল। তো অঙ্কটা বেশ কনসেপচুয়াল ম্যাথ। তো এই টাইপটা কিন্তু পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। দেখো যদি WBPর একটা রিটিন হতো, সেই ক্ষেত্রে কিন্তু প্রথম যেটা পরীক্ষাটা হতো সেখানে অঙ্কগুলো একটু হালকা হলেও পেতে পারতে, কিন্তু যেহেতু এটা ডাইরেক্ট মেনে পৌঁছে যাচ্ছ, তো ওরা যা কিছু বাদ দেওয়ার এই ফার্স্ট রিটিনটার ওপরেই বাদ দেবে। এত এত স্টুডেন্ট সবাই তো মেন এক্সামটা দেবে, বুঝতে পারছো তো? তো এখানে তোমাকে একটা ভালো স্কোর ক্যারি করতে হবে, রাইট? তার জন্য তোমাকে ম্যাথ রিজনিংয়ে প্রপার পুরো নাম্বারটাকে ক্যারি করতে হবে, আর জিকেতেও ভালো স্কোরটা ক্যারি করতে হবে। ইংলিশে 10 নাম্বারের মধ্যে তুমি যদি একটা এভারেজ মার্কসও পেয়ে যাও, তুমি কিন্তু প্রপারলি সেফ এবং খুব ভালোভাবে কিন্তু এবারে তুমি সিলেক্ট হয়ে যাবে, বুঝতে পারলে? আর একটা টাইপ যেটা রয়েছে সেটা রয়েছে এটা পরীক্ষাতে দেয় আর এটা পরীক্ষাতে আসবেও। ধরে নাও A আর B এরা একটা কোনো ব্যবসাতে যোগ করেছে দুজনে মিলে। A বলে দিল যে 10,000 টাকা নিয়ে এসছে, 3 মাস পর B এর সাথে যোগ দিল। এবার 3 মাস পর আসছে, তাহলে পার্টিকুলার আমরা জানি 1 বছর মানে 12 মাস, তাহলে 3 মাস পর আসছে মানে নিশ্চয়ই 9 মাস টাকাটা B খাটাচ্ছে, বলবে একদম ঠিক। তাহলে এটা হচ্ছে B এর প্রফিট। দেখো প্রফিট মানে হচ্ছে ইনভেস্টমেন্ট ইনটু টাইম, তাহলে A টাকাটা নিশ্চয়ই 12 মাসে খাটিয়েছে, তাহলে প্রফিট সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম। B এর কত টাকাটা আমরা জানি না, ধরে নিলাম সেই টাকাটা P টাকা বা X টাকা Y টাকা, তুমি কিছু একটা এখানে ডাটা অ্যাসাম করো। ওরা বলল যে এদের প্রফিট নাকি 2:1, মানে 2/1, 2/1, তাই তো? এখান থেকে কাটাকাটি করো, দেন গেট ইওর আনসার। এই টাইপটা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। মনে রাখবে VBI এই অঙ্কটা কেন পরীক্ষায় দেওয়া হয়, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই অঙ্কটা ভুল করবে। যদি বলো কেন, লাস্টে এক্সামিনার কোশ্চেনটা যখন করবেন তখন বলতে পারেন যে B টাকাটা কত মাস খাটিয়েছেন, তখন সিম্পলি যেটা আনসার আসবে সেটা উত্তর হবে ব্যবসা শুরুর কত মাস পর B যোগদান করেছিল। তার মানে কি, সাপোজ উত্তর বেরোলো 7, মানে কি B টাকাটা 7 মাস খাটিয়েছে, ব্যবসা শুরুর কত মাস পর মানে কি 12 মাসে 1 বছর, তাহলে নিশ্চয়ই ও 5 মাস পর এসেছিল। তো এই জায়গাটা তোমাকে বুঝতে হবে, বোঝা গেছে? দেখো এবার নেক্সট যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে কী কী ইম্পর্টেন্ট। আর আমার ব্যাচে যে 800+ কোশ্চেনের কন্টেন্ট, এটা প্রপারলি WBP KP মেন এক্সামকে টার্গেট করে রেডি করেছি, এর বাইরে কিছু হবে না। যারা এখানে ঠিকঠাকভাবে প্র্যাকটিস করছো, কনফার্ম তোমরা ম্যাথে একটা ভালো স্কোর ক্যারি করতে পারবে। এবার তোমার প্র্যাকটিস আর আমার এই যে জার্নি অবশ্যই সফলতা পাবে। তার জন্য তোমাকে এখানে আসতে হবে আর ভালোভাবে কিন্তু কমপ্লিট করতে হবে। কনফার্ম তুমি একটা ভালো স্কোর ক্যারি করবে আর এখান থেকেই কোশ্চেন্স পেয়ে যাবে। ম্যাথে কী হয়, জাস্ট ডাটাটা চেঞ্জ হয়, ঠিক আছে?
দেখো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে গড়। দেখো গড়ের থেকে যে কোশ্চেন্সগুলো ম্যাক্সিমাম দেখা গিয়েছে তার মধ্যে ওদের যেটা ফেভারেট সেটা হচ্ছে এভারেজ স্পিড, যেটাকে আমরা বলবো গড় গতিবেগ। তো সেটার একটাই ফর্মুলা হয় 2xy/x+y। এবার তুমি যদি এটা এবি দিয়ে মুখস্থ করেছো তাহলে বলবে 2ab/a+b। এবার এই অঙ্কটা পরীক্ষাতে তোমাকে ডাইরেক্ট না দিতেও পারে, কারণ এটা ডাইরেক্ট মেন এক্সাম। ফর্মুলাতে অ্যাপ্লাই করার আগে এক্সামিনার একটু তোমার ক্যাপাসিটি চেক করতে পারেন। কীরকম দেখো, বললো যে প্রথম অর্ধেক পথ এত কিমি বেগে গেছে, বাকি রাস্তাটা এত ঘন্টায় এত কিমিতে গেছে, তাহলে টোটাল যাত্রা পথে ওর গড় গতিবেগটা কত ছিল, বোঝা গেছে? তাহলে কী করতে হবে, যে যাচ্ছে সে একটা নির্দিষ্ট দূরত্ব যাচ্ছে, অর্থাৎ ডিস্টেন্স সমান তো স্পিড ইনটু টাইম। এবার তুমি একটা জিনিস ভালো করে বলো তো, ও একটা যাত্রাপথ কমপ্লিট করছে, ধরো বাইক নিয়ে যাচ্ছে, এবার কিছুটা রাস্তা ও একটা স্পিডে গেছে, ধরে নাও 40 স্পিডে গেছে, বাকি যে রাস্তাটা সেটা ও ধরো 50 স্পিডে গেছে, তাহলে টোটাল এভারেজ কত? অনেকেই ভাবছো 40 + 50 90/2 মানে 45। না 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 না, এমনটা না। তো তার জন্য তোমার দরকার প্রপার কনসেপ্ট, তবে এই ম্যাথগুলো কিন্তু ক্লিয়ার করতে পারবে একদম তাড়াতাড়ি পরীক্ষার হলে, বোঝা গেছে? এই টাইপটা পরীক্ষার জন্য ভিভিআই, এগুলো ব্যাচে প্রপারলি করাচ্ছি। আর একদম পরীক্ষার হলের কী অ্যাপ্রোচ হবে, কেউ একটা অঙ্ক যেটা 2 থেকে 3 মিনিট টাইম নেবে মিনিমাম, ইয়েস, সেটা কিন্তু এখানে স্টুডেন্ট খুব জোর বলতে পারো 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে নামিয়ে দেবে একদম। তো সেই অ্যাপ্রোচগুলো তোমাকে জানতে হবে। গড়ের থেকে আরেকটা টাইপ পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ক্রিকেটের যেগুলো ইনিংস, অর্থাৎ এততম ইনিংসে এত রান করলো, যে কারণে ওর এভারেজ রান 5 করে বা 4 করে বেড়ে গেল, তাহলে এর আগের ইনিংস পর্যন্ত বা পরবর্তীতে ওর রানটা কত গড়ে। এই টাইপটা কিন্তু ইম্পর্ট্যান্ট, পরীক্ষাতে কিন্তু এরকম একটা অঙ্ক আসতে পারে। গড় থেকে আরেকটা অঙ্ক দেয় যে 3টি ক্রমিক জোড় সংখ্যা বা 3টি ক্রমিক বিজোড় সংখ্যা বা 7টা নাম্বার দিল, তাদের যোগফলটা দিল। এবার যোগফল দেওয়া মানে তোমার মাঝখানের নাম্বারটা যেটা এভারেজ সেটা হবে। যদি 7টা নাম্বার থাকে তাহলে ধরো 1 2 3 4 5 6 7, মাঝের নাম্বারটাই এভারেজ হয়, তাহলে এখান থেকে 1 2 3 1 2 3, এটি কি? এটি এভারেজ। এবার এটা যদি জোড় সংখ্যা হয় তাহলে এই দিকে গেলে কি হয়? বাড়ে, এই দিকে গেলে কি হয়? কমে। এবার এখানে জোড় হলে 2-এর গ্যাপ, আর বিজোড় হলে তার গ্যাপ। জোড় বিজোড়ে তো 2-এর করেই গ্যাপ হবে, তাই না? 1 3 5 7 9 11 13 15 17, ঠিক তেমনি 2 4 6 8 10 12 14 16 18 20, এই রকম গ্যাপটা। তখন তোমাকে বললো বৃহত্তম, এটা নিশ্চয়ই সবদিকে বৃহত্তম, এটা হবে সবদিকে ক্ষুদ্রতম। বৃহত্তম আর ক্ষুদ্রতম নাম্বারের মধ্যে যোগফল কত, গুণফল কত, সবদিকে বৃহত্তম নাম্বারটা কত, এই রকম কোশ্চেন্সগুলোই পরীক্ষাতে পাবে। ওই যে প্রথমেই বললাম 60 মিনিটে কোশ্চেন্সটা সলভ করাটাই মেন। ওএমআর ফিল আপ আছে, রেজিস্ট্রেশন আছে, সিগনেচার আছে, তো টাইমটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এটার জন্য দরকার তোমার প্রপার হাতের স্পিড আর ক্যালকুলেশনে ফাস্ট হতে হবে, এক্সাম হলের অ্যাপ্রোচ জানতে হবে, বুঝতে পারলে? গড় থেকে আরেকটা টাইপ মোস্ট ইম্পর্টেন্ট, যেরকম অনেক সময় দিয়ে দেয় যে ধরে নাও একটা স্কুলে কয়েকজন ছাত্রের গড় নাম্বার এত আছে। এবার ওখানে যখন আরেকজন যোগ দিল তখন এভারেজ নাম্বারটা এত % বেড়ে গেল বা এত নাম্বারই বেড়ে গেল, তাহলে এখন টোটাল গড় কত? এখান থেকে আরেকটা টাইপ দেয় যে ধরে নাও বয়েজ আর গার্লসের একটা রেশিও দেওয়া আছে যেটা 2:3। বললো বয়েজদের মধ্যে 70% পরীক্ষাতে পাস করেছে আর গার্লসের মধ্যে 60% পরীক্ষাতে পাস করেছে, তাহলে টোটাল পাস করেনি এমন সংখ্যা পার্সেন্টেজে কত, এমন ছাত্রছাত্রী পার্সেন্টেজে কত। এই টাইপটার পরীক্ষার জন্য ভিভিআই পরীক্ষাতে পাবে এইরকম একটা টাইপ। তো এই রকম টাইপগুলো তোমাকে ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। প্রপার সিলেবাসটা আমি যে টাইপগুলো পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট সেটা কমপ্লিট করছি, তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর মনোযোগী হয়ে এই সমস্ত অঙ্কগুলোকে এবার থেকে প্র্যাকটিস করো। আর যদি মনে হয় যে না আমি এই টাইমটা প্রপারলি ভালোভাবে কমপ্লিট করে নেবো ম্যাথটাকে, তাহলে তুমি এখানে জয়েন করে যাও। যে নাম্বারটা বললাম 9144556275, এখানে জাস্ট WPKP ম্যাথ বলে লিখে দিবে, বাকি সব ইনফরমেশান এখানে দিয়ে দেবো। ওকে, নেক্সট দেখো এখানে রয়েছে সময় আর কার্য। তো সময় আর কার্যর থেকে কোন টাইপটা মোস্ট ইম্পর্টেন্ট? সময় কার্য থেকে ওরা যে টাইপটা পরীক্ষায় রাখতে পারে তাতে করে এফিসিয়েন্সির যেটা পার্সেন্টেজের অঙ্কটা হয়, অর্থাৎ এফিসিয়েন্সি মানে কি, যেটাকে আমরা বলবো দক্ষতা, অর্থাৎ ক্যাপাসিটি পার ঘন্টা পার মিনিট যেরকম থাকবে সেরকম, পার ডে। সাপোজ তোমাকে বললো যে এ আর বি ধরে নাও দুজন মিলে কোনো একটা কাজ করছে, ওরা বলল
যে এ নাকি বি এর দ্বিগুণ, তাহলে বি এর দ্বিগুণ যদি হয়, বি যদি 1 হয়, এ 2। বললো কোনো একটা কাজ এ একা 40 দিনে করতে পারে, আমরা সঙ্গে সঙ্গে এফিসিয়েন্সি দিয়ে এটা গুণ করব, এটা টোটাল ওয়ার্কে কনভার্ট হবে, যেটা হচ্ছে 80। এই একই কাজ বি একা কত দিনে করবে? বি বলছে ভাই আমি 1 ইউনিট করে পার ঘন্টায় কাজ করতে পারবো বা পার ডে করতে পারবো, তাহলে 80 কাজ করতে আমার টাইম লাগবে 80 দিন। এই টাইপটা দিতে পারে। এবার এগুলো তোমাকে স্পিডে সলভ করতে হবে। এটাই অনেক সময় পার্সেন্টেজে দেয় যে এ বি এর থেকে 60% বেশি দক্ষ বা কম দক্ষ, তখন পার্সেন্টেজটাকে ফ্র্যাকশনে কনভার্ট করো। 60% মানে কি মুখে মুখে করো, 20% মানে যদি 1/5 হয়, 60% মানে তার 3 গুণ মানে 3/5, অর্থাৎ একজন 5 হলে আরেকজন 3 বেড়ে যাবে 8 হবে। সেম একই কনসেপ্টে এটা কিন্তু হবে। এবার যেহেতু এটা মেন রিটিন, ওরা এই ওরিয়েন্টেড একটা অঙ্ক ল্যাঙ্গুয়েজে রাখবে এবং ল্যাঙ্গুয়েজে টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন যদি দিয়ে দেয়, সেক্ষেত্রে যদি কনসেপ্ট না ক্লিয়ার থাকে তাহলে কিন্তু ফেঁসে যেতে পারো। কীরকম? ধরে নাও এ বি সি তিনজনে কোনো একটা কাজ করছে, যে কাজটা করছে সেখানে এ বি সি এর কাজটা যে ক্ষমতা সেটা ওদের দেওয়া আছে। টোটাল ওয়ার্ক যেটা হবে এদের এলসিএম অর্থাৎ লসাগু, বোঝা গেছে? ক্ষুদ্রতম এমন একটা নাম্বার যেটা দিয়ে 3টেই ডিভিসেবল হবে, আর গসাগু মানে হচ্ছে বৃহত্তম যে নাম্বারটা যেটা দিয়ে 2টোই ডিভিসেবল হবে, বোঝা গেছে? এবার এখান থেকে তুমি এফিসিয়েন্সিগুলো বের করলে, যখনই এফিসিয়েন্সিটা বের করলে এবার তোমার ক্যালকুলেশন শুরু হলো। কীরকম? বললো প্রথম দুদিন এ আর বি কাজ করলো, তারপর এ কাজ ছেড়ে চলে গেল, কাজ শেষ হওয়ার 3 দিন আগে পর্যন্ত এরা কাজ করলো, বাকি কাজটা কমপ্লিট করতে টোটাল কতদিন টাইম লেগেছিল। এইরকম টাইপের যখনই অঙ্কগুলো দেবে তোমাকে প্রপার কনসেপচুয়ালি কাজটা কিভাবে করে ওরা গিয়েছে সেটা জানতে হবে। ঠিক এই টাইপটা ফলো করে যেটা হচ্ছে বাঁদরের বাঁদরামি। ইয়েস, একটা তৈলাক্ত ধরো বাঁশ আছে, এই তৈলাক্ত বাঁশে একটা বাঁদর প্রথমে কি করছে, উঠছে প্রথম মিনিটে, আবার পরের মিনিটে স্লিপ খেয়ে নেমে যাচ্ছে। পরীক্ষায় এই একটা অঙ্ক আসার প্রবল সম্ভাবনা রয়েছে, স্টাফ দিয়ে রাখো। এই টাইপের অঙ্ক তুমি ধরে ধরে কয়েকটা প্র্যাকটিস করো, একটা কিন্তু পেয়ে যেতে পারো। প্রথম মিনিটে এতটা উঠছে, পরের মিনিটে আবার কিছুটা স্লিপ খেয়ে নেমে যাচ্ছে, তাহলে টোটাল এত মিটার যদি একটা তৈলাক্ত বাঁশ হয় বা পোল হয়, তাহলে বাঁদর কখন এর শীর্ষে উঠবে? তো যেটা প্রথমে উঠবে সেটাকে মাইনাস করে দেবে, খুব ইজি এটা করা যায়। ঠিক ওই একই টাইপ টাইম অ্যান্ড ওয়ার্কে একটা রয়েছে, জানো সেটা কি? এ আর বি দেখা গেল যে একটা কাজ করছে, ডাব্লিউবিপিতে দিয়েছিল যেখানে সি কেও রেখেছিল, দেন বলেছিল যে প্রতি একদিন অন্তর বি আর সি এসে একে সাহায্য করে, কাজটা কতদিনে কমপ্লিট হবে। তো সেই ক্ষেত্রে আমরা দুটো ডাটা নেব এবং তার উপর মাল্টিপল ফ্যাক্টর ওটাকে আনসার হিট করতে পারবো। তো এই টাইপগুলো পরীক্ষার জন্য ভিভিআই, বোঝা গেছে? এবার নেক্সট যে চ্যাপ্টারটা সেখান থেকে দেখো কোন টাইপটা পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। দেখো নল আর চৌবাচ্চা যেটা রয়েছে, টাইম অ্যান্ড ওয়ার্কের যে টাইপটা বললাম, নল চৌবাচ্চাটা পুরো এক। এখানে হয়তো যদি বলে যে কোনো একটা চৌবাচ্চা এত মিনিটে ভর্তি হচ্ছে, এত মিনিটে খালি হচ্ছে, তখন ডাইরেক্ট মনে রাখবে এ বি বাই এ মাইনাস বি। এবার এই যে মাইনাসটা যখন করবে না, তখন বড়োর থেকে ছোটোটা বিয়োগ করবে, অলওয়েজ নেগেটিভ ডাটা নিও না। তুমি যদি এক্স ওয়াই দিয়ে বলো তাহলে এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, আর এটাই যদি বলে দুজনে একত্রে তখন কি বলবে, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, একবার গুণ আর নিচে যোগ দিয়ে ভাগ হয়ে যাবে, সেটাই আনসার, বোঝা গেছে? তাহলে নল আর চৌবাচ্চার এই টাইপটা একটু দেখে রাখবে। এবার অনেক সময় ওরা দিতে পারে যে একটা চৌবাচ্চায় এত লিটার জল ধরে বা এত মিনিটে পূর্ণ হয়, দেখা গেল চৌবাচ্চাটা যখন অর্ধেক জলপূর্ণ হলো, এরকম আরও 3-4টে নল খুলে দেওয়া হলো, 3টে বা 4টে নল ধরো খুলে দিল, তাহলে চৌবাচ্চাটা পূর্ণ হতে কত টাইম লাগবে? ঠিক আছে, এই টাইপগুলো কিন্তু দেয়, যেগুলো হচ্ছে প্রপার কনসেপচুয়াল ম্যাথ। ম্যাথটা হচ্ছে প্রপার কনসেপচুয়াল, এখানে কোনো মুখস্থের কোনো সিন নেই। সুবিধা স্যারে বই করছো, এই টাইপগুলো অঙ্কে দিচ্ছে, আমি উত্তরগুলো মনে রেখে দেবো, ফেঁসে যাবে বস। কেন জানো? কলকাতা পুলিশে আগের বারে যেটা অঙ্কটা দিয়েছিল 99 × 99 তো অনেকে এটা উত্তর মনে করে রেখেছে 9899 উত্তর, পরীক্ষাতে কি করেছিল এখানে 88 দিয়ে দিয়েছিল, তাই না? তো এটা সিস্টেম আছে, এটাও পরীক্ষার জন্য ভিভিআই দিতেই পারে। এবার এর সাথে কিছু গুণ দিতে পারে, তো পরীক্ষাতে যদি গুণ সাইনটা দিয়ে আরও ডাটাটা বড় করে দেয়, সেটা তুমি জাস্ট 3 সেকেন্ডে কী করে আনসার হিট করবে, সমস্ত কিছু অ্যাপ্রোচ পাবে এখানে। ওকে, নেক্সট দেখো সময় আর দূরত্ব। ইয়েস, এই চ্যাপ্টারটা ম্যাক্সিমাম স্টুডেন্টেরই প্রবলেম, যে টাইম অ্যান্ড ডিস্টেন্স। এই চ্যাপ্টারটার মধ্যে কত কি ইনক্লুড আছে আগে বলি। আমি আগের দিন যে ভিডিওটা রিভিউ দিয়েছিলাম সুবিধা স্যারের বই থেকে, সেখানে বলে দিয়েছিলাম প্রত্যেকটা আলাদা আলাদা করে সব কিছু। তো
তো এখানে টাইম অ্যান্ড ডিস্টেন্সের মধ্যে কী কী ইনক্লুড আছে আগে দেখে নাও। টাইম অ্যান্ড ডিস্টেন্স, ওকে, টাইম অ্যান্ড ডিস্টেন্স এর মধ্যেই তুমি পাচ্ছ বোট অ্যান্ড স্টিম, এর মধ্যেই তুমি পাচ্ছ ট্রেনের অঙ্ক, আর এর মধ্যেই পাচ্ছ নর্মাল যেগুলো টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো হয় সেই টাইপগুলো। তো আমি প্রথমে বোট অ্যান্ড স্টিমেরটা বলি যে কোনটা পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রচুর মানে সব থেকে বেশি রয়েছে। দেখো এখানে আমরা 4টে কনসেপ্টের উপর পুরো অঙ্কগুলো নামিয়ে দিতে পারবো বোট অ্যান্ড স্টিম। যদি তোমাকে বলে যে অনুকূলের স্পিড কত, অনুকূল মানে কি? অনুকূল মানে হচ্ছে যেদিকে স্রোত তুমি সেদিকে যাচ্ছ, মানে কি নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, বলবে হ্যাঁ একদম ঠিক। এবার এটাই যদি স্রোতের বেগ বলে মানে কারেন্ট অফ স্পিড, তাই না, তখন কি হবে অনুকূল মাইনাস প্রতিকূল হবে, রিভার্স হচ্ছে। এবার এটাই যদি বলতো যে নৌকার বেগ কত, মনে রাখবে নৌকার বেগ আর ব্যক্তির বেগ বোথ আর কিন্তু সেম। কোশ্চেনে এখন ল্যাঙ্গুয়েজ দিচ্ছে যে স্থির জলে, স্থির জল। এবার এই ভাষাগুলো কেন দেয়, কারণ তুমি স্থির জল মানে বুঝতেই পারছো না যেখানে কি বোঝাতে চাইছে। মনে রেখে দাও স্থির জল মানে জলটা ধরো স্থির, এর কোনো স্পিডই নেই, তাহলে এখানে নিশ্চয়ই যদি ব্যক্তি সাঁতার কাটছে তাহলে সেই ব্যক্তির বেগটা বোঝাচ্ছে। যদি এখানে একটা নৌকো যাচ্ছে তাহলে সেই নৌকোটার বেগের কথা বলছে। তাহলে স্থির জল মানে কি বলবে, বলবে স্পিড অফ ম্যান অর স্পিড অফ বোট, যেটা থাকবে কোশ্চেনে তার উপর ক্যালকুলেশন করবে, রাইট। তাহলে নৌকোর বেগ মানে কি হবে, অনুকূল আর প্রতিকূলের স্পিডটা যোগ করে 2 দিয়ে ভাগ, আর স্রোতের বেগ বললে যেটা হচ্ছে তোমার অনুকূল আর প্রতিকূলকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। ক্লিয়ার হয়েছে? এখান থেকে যে টাইপটা পরীক্ষার জন্য ভিভিআই সেটা কোন টাইপটা, তোমাকে বললো যে নৌকার বেগ আর স্রোতের বেগটা দেওয়া আছে। এবার এখান থেকে অনুকূলে যখন যাবে একটা স্পেসিফিক টাইম বলে দেওয়া থাকবে, যখন ফিরে আসবে এইভাবেই বলা থাকবে ফিরে আসবে, দ্যাট মিন্স প্রতিকূলটা বলেছে, তখন একটা স্পেসিফিক টাইম দিয়ে থাকবে। টোটাল যাত্রাপথে এইরকম একটা টাইম লাগছে, তখন তুমি এইটাকে কিভাবে সলভ করতে পারো। দেখো এই অঙ্কটা একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নে ফেলে দিয়ে জাস্ট এটাকে অপশানে যদি ফেলে দাও খুব ইজি আনসার হয়ে যাবে। তুমি পুরোটা সলভ করতে গেলে ফেঁসে যাবে, তোমাকে আরও হয়তো ক্যালকুলেশন করতে হবে। কী দরকার, এক্সামিনে 4টে অপশান দিয়েছেন, তোমার সুবিধার্থে তুমি তার অ্যাপ্লিকেশন জানো তবেই তুমি করে দিতে পারবে। সেখানে অপশানে জাস্ট ডাটাটা নিয়ে পুট করবে, খুব ইজিলি বুঝতে পারবে কোনটা বসতে পারে, কীভাবে কোনটা বসলে তোমার এটা আনসার হয়ে যাবে, সেইভাবে সেই ডাটাটা পুট করতে হবে। এই টাইপটা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, রাইট। বোট অ্যান্ড স্টিম থেকে যেটা নৌকোর আর স্রোত। ট্রেন থেকে কোন টাইপটা পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, দেখো ট্রেনের থেকে যে অঙ্কগুলো মেনলি ওরা দেয় তার মধ্যে থেকে একটা ট্রেন এইদিকে যাচ্ছে আর একটা ট্রেন তার বিপরীত মুখে আসছে, দুটো ট্রেনের লেন্থ দেওয়া রইলো। এবার ট্রেনের মধ্যে বসে থাকা কোনো একটা যাত্রী দেখলো যে 6 সেকেন্ড বা 8 সেকেন্ডের মধ্যে দুটো ট্রেন একে অপরকে ক্রস করে দিল। তো মনে রেখে দেবে ট্রেনের অঙ্কগুলোর ক্ষেত্রে যদি সেম ডিরেকশন বলে বা অল্টারনেট ডিরেকশন বলে, দুটো ট্রেনের স্পিড কিন্তু অলওয়েজ যোগ হবে। স্পিডের ক্ষেত্রে কী হয়, যেটা রিলেটিভ স্পিড যেটাকে আমরা বলবো আপেক্ষিক বেগ, তখন কি করবে, তখন যদি ডিরেকশনটা সেম হয় অর্থাৎ দুজনেই একই ডিরেকশনে আছে, অভিমুখটা এক, দুটো ট্রেনই দুর্গাপুর দিকে যাচ্ছে ধরো, তখন কী হবে স্পিডটা মাইনাস হবে। আর যদি বলতো অল্টারনেট ডিরেকশন, ইয়েস অল্টারনেট ডিরেকশন, অর্থাৎ একটা ট্রেন দুর্গাপুর থেকে আসানসোল যাচ্ছে আর একটা ট্রেন আসানসোল থেকে দুর্গাপুর আসছে, তখন কী হবে রিলেটিভ স্পিড যেটা আপেক্ষিক বেগ সেটা যোগ হবে। এটা কেন করি, ওই যে লাস্টে প্রথম ট্রেনটা স্পিড দেওয়া থাকলে তখন আমরা হয় প্লাস করে উত্তর পাবো, আইদার সেটাকে আমরা মাইনাস করে পাবো, সেটা ডিপেন্ড করছে সেম ডিরেকশন না অল্টারনেট ডিরেকশন। কোশ্চেনে এই ডাটাটুকুর ওপর অঙ্কটা দাঁড়িয়ে থাকে, বোঝা গেছে। কনসেপ্ট একটাই, ট্রেন যদি একটা পোল একটা পয়েন্ট স্পেসিফিক একটা ম্যানকে যদি ওভারটেক করে তখন ট্রেনটা তার নিজের লেন্থটা পেরিয়ে গেল, কিন্তু ওই ট্রেনটাই যদি কোনো একটা ব্রিজ কোনো একটা প্ল্যাটফর্মকে ওভারটেক করছে তখন কিন্তু ট্রেন নিজের লেন্থ প্লাস তার সাথে সেই প্ল্যাটফর্ম বা ব্রিজের লেন্থটা কিন্তু পেরোচ্ছে। এই কনসেপ্টে অঙ্কগুলো দাঁড়িয়েছে। তার উপর মনে রাখতে হবে যদি কিমি পার আওয়ারে দেওয়া থাকে, মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে 5/18, এটা দিয়ে স্পিডটাকে গুণ করতে হবে। আগের ক্লাসে দেখিয়েছি 5/18, 18/5 এগুলো কীভাবে আসছে পুরো ব্রেক করে দেখেছি। আর এটাই যদি অল্টারনেট করতে হয় তখন জাস্ট ডাটাটাকে রিভার্স করে গুণ করতে হবে, রাইট। মনে রেখে দাও ট্রেনের যে অঙ্কটা পাবে এই রকম টাইপটাই আসতে পারে যে ট্রেনটা এত মিটার লম্বা, দুটো ট্রেন অল্টারনেট ডিরেকশানে যখন আসছে, কোনো একটা যাত্রী ট্রেনটার মধ্যে বসেছিল, সে দেখলো যে হঠাৎ দুটো ট্রেন এত সেকেন্ডের মধ্যে পেরিয়ে গেল। প্রথম ট্রেনটার গতি দেওয়া রইলো, তাহলে দ্বিতীয় ট্রেনটার গতিগত, সিম্পলি এই টাইপটা পেতে পারো। বা অঙ্কটা এরকম থাকতে পারে যে একটা ট্রেন একটা প্ল্যাটফর্মে দাঁড়ানো একটা ব্যক্তিকে পেরিয়ে গেল, তখন ট্রেনটা এত সেকেন্ড টাইম নিল। ওই ট্রেনটায় যখন একটা কোনো শুধু প্ল্যাটফর্মটা বেরোচ্ছে তখন টাইম নিচ্ছে এত।
তো সেখানে তোমাকে বলে দেওয়া থাকবে যদি প্ল্যাটফর্মের লেন্থটা এত হয় তাহলে ট্রেনের লেন্থ কত বা ট্রেনের স্পিড কত, এগুলো বের করতে হবে তোমাকে খুব সুন্দরভাবে কনসেপচুয়ালিভাবে কিন্তু ক্যালকুলেশন করে করে। এই টাইপটার মধ্যেই তুমি অঙ্ক পেয়ে যাবে, ট্রেনের অঙ্কগুলো, রাইট। এবার আমি আসবো যে টাইম অ্যান্ড ডিস্টেন্সের থেকে নর্মাল যে ম্যাথগুলো হয় সেখান থেকে কোন টাইপটা মোস্ট ইম্পর্টেন্ট। বেশিরভাগ যেটাই দেয় সেটা দেয় যে একটা কোনো ছেলে ধরো বাড়ি থেকে হোস্টেল যাচ্ছে বা স্কুল থেকে একটা ও হোস্টেল যাচ্ছে, তখন ও যদি এত কিমি পার আওয়ার বেগে যায় তখন ও যেতে এত মিনিট দেরি হচ্ছে, কিন্তু ওই ছেলেটাই যখন তার থেকে স্পিডটা চেঞ্জ করলো তখন সে হয়তো তার আগে যাচ্ছে, তাহলে ডিস্টেন্সটা কত, এই টাইপটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা করে রেখো। বা অরিজিনাল টাইমটা কত এটাও কিন্তু দিয়ে দিতে পারে। ঠিক এইরকমই একটা টাইপ পার্সেন্টেজের জন্য ভিভিআই। পার্সেন্টেজে আমি তখনও পার্সেন্টেজটা ডিসকাস করিনি, তো পার্সেন্টেজে এরকম একটা টাইপ দেয়, জানো কীরকম লিঙ্ক করে রাখো, যে কোনো একটা ছাত্র সে এত পার্সেন্ট নাম্বার পেয়ে এত নাম্বারের জন্য ফেল করলো, অন্য একটা ছাত্র এত পার্সেন্ট নাম্বার পেয়ে এত নাম্বারের জন্য এত নাম্বার বেশি পেয়েছে, টোটাল নাম্বারটা কত দিতে পারে, বা ওরা ডাইরেক্ট জানতে পারে পাসিং মার্কসটা পার্সেন্টেজে কত, পাস করার জন্য নাম্বারটাই বা কত। এই 3 টাইপের কিন্তু কোশ্চেন্সটা হতে পারে, রাইট। তো এই রকম টাইপগুলো করে রেখো, এগুলোই পাবে পরীক্ষাতে, ঠিক আছে। জাস্ট টাইমে তোমাকে একটু ক্যালকুলেশন করে তাড়াতাড়ি এগুলো সলভ করতে হবে, এটাই। নেক্সট যেটা রয়েছে শতকরা, আমরা নৌকো স্রোত, ট্রেন সংক্রান্ত দূরত্ব এগুলো করলাম। শতকরার থেকে কোন টাইপগুলো ভিভিআই, দেখো শতকরার থেকে একটা অঙ্ক বলবো, সেটাকে আগে স্টার করো, যেটা পরীক্ষাতে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। ওই যে ভোটের একটা অঙ্ক আছে না, যে 4% ভোট অবৈধ, বৈধ ভোটের এত পার্সেন্ট ভোটার ভোট দিয়েছে, যদি টোটাল এত ভোটারের একটা নাম্বার দেওয়া থাকবে তাহলে মোট ভোটার সংখ্যাটা কত, যেটা 16800 উত্তর হয়। এই অঙ্কটা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, এটার গায়ে তুমি 2-3টে স্টার বসিয়ে দাও, পরীক্ষাতে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। নাম্বার 2, ভোটের অঙ্কগুলো যেগুলো দেয়, যে একটা প্রার্থী ও এত পার্সেন্ট ভোট পেয়ে ওর এগেনস্টে যে দাঁড়িয়েছে তাকে এত ভোটে হারালো, টোটাল ভোটার সংখ্যা কত, এইরকম কোশ্চেন্সগুলো কিন্তু পরীক্ষাতে দেয়। তোমরা পিওয়াইকিউতে দেখবে খুব যে হার্ড দেয় এমন না, কিন্তু ছোট্ট ছোট্ট কনসেপ্টগুলো অঙ্কগুলোর মধ্যে থাকে, যেটা ক্লিয়ার না থাকলে অঙ্কটা করতে পারবে না। ছোট্ট অঙ্কটাই তোমার কাছে কঠিন মনে হবে পরীক্ষার হলে, বোঝা গেছে। পার্সেন্টেজ থেকে নর্মালি তোমাকে ক্যালকুলেশন দিতে পারে যে এই নাম্বারটার এত পার্সেন্টেজের এত পার্সেন্ট যদি এত হয় তাহলে নাম্বারটার 40% কত, নাম্বারটা 30% কত, বা কোনো একটা নাম্বারের এত পার্সেন্টেজের এত পার্সেন্টেজের এত পার্সেন্ট, ওখানে ওরা ক্যালকুলেশনে ফাঁসাতে পারে। এই যে 66.66 এটা মানে কত, যদি জানো তবেই পারবে, 2/3। এইভাবে অঙ্কগুলো হয়ে যায়, ঠিক আছে। এইরকম একটা টাইপ পরীক্ষাতে দেয়। পার্সেন্টেজ থেকে নেক্সট কোন টাইপটা ইম্পর্টেন্ট, যে যদি কয়লার দাম এত পার্সেন্ট বেড়ে গেল, গৃহিণীকে ব্যবহারটা কত পার্সেন্টেজ কমাতে হবে যাতে করে খরচটা অপরিবর্তিত থাকে। যদি 25% যদি বলে বৃদ্ধি পেলো, 25% মানে 1/4 মানে 1/5 মানে 20%, ওখানে অঙ্ক শেষ। ওই যে নাম্বারটা 25% বৃদ্ধি পেলো, অনেক সময় দেয় এর বেতন বিয়ের থেকে 10% বেশি, বিয়ের বেতন এর থেকে কত পার্সেন্টেজ কম, ওই যে বেশি বলেছে না, ওখানে অঙ্ক হয়ে গেছে। 10% বেশি মানে কত, 10%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত, 1/10, তাই না। 10/100 মানে 1/10, তাহলে 1/10 মানে কি, এটার অ্যাকচুয়ালি সিস্টেমটা কি, ওই যে ওপরের নাম্বারটা ওটাকে সেম রেখে দাও, বেশি বললে দুটোকে অ্যাড করে নিচে লেখো, কম বললে বড় থেকে ছোটোটা বিয়োগ করে নিচে লেখো। তাহলে এখানে 1/11 পার্সেন্টেজ মানে 100/11 মানে 9/11%, বোঝা গেছে। এই টাইপ পরীক্ষাতে পাবেই পাবে, একটা বা দুটো আসতে পারে। নাম্বার 3 যেটা ভিভিআই, সেটা কি, যেটাকে বলি সাকসেসিভ ডিসকাউন্ট, অর্থাৎ যদি বলে পরপর দুবার বৃদ্ধি মানে x + y + xy/100, এটাই যদি বলে পরপর দুবার রিডিউস -x - y - +xy/100, একবার বৃদ্ধি একবার কম মানে +x - y +e - -xy/100, একবার কম একবার বৃদ্ধি -x + y -xy/100। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x অ্যান্ড y, যে দুটো ডাটা দেওয়া থাকবে তার মধ্যে একটা x আর একটা y, ক্লিয়ার হয়েছে। এগুলো কিন্তু পরীক্ষায় পাবে। এই টাইপটাই তুমি আবার অনেক সময় পরিমিতির মধ্যে ইনক্লুড করে, কীরকম জানো, বৃত্তের পরিধি এত পার্সেন্ট বৃদ্ধি পেলেও ক্ষেত্রফল কত পাবে, ঠিক আছে। দেখো ওইগুলো যদি পরিধি দিয়ে তোমাকে ব্যাসার্ধ এগুলো বলে, ডাটাটা সেম উত্তর হবে, ক্ষেত্রফল বললেই তার স্কোয়ার হয়ে যাবে। এবার যখন সাকসেসিভে বলবে, যেমন আয়তক্ষেত্রের একটা বাহু যদি এত পার্সেন্ট বৃদ্ধি হয় তাহলে ক্ষেত্রফলের কীরকম চেঞ্জেস হবে, তো যেটা বলবে ক্ষেত্রফল মানে কি, এরিয়া মানে লেন্থ ইন্টু ব্রেথ, তাই তো, তখন সেম ওটাকে সাকসেসিভে ফেলতে হবে। এই সেম কনসেপ্টে যেগুলো কম্পাউন্ড ইন্টারেস্ট স্টেটমেন্ট, যেটাই তোমার হচ্ছে জটিল সুদ, যৌগিক সুদ, যেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। এখান থেকে কিন্তু এই সেমভাবে তুমি ডাইরেক্ট পার্সেন্টেজটা বের করতে পারবে যে ইন্টারেস্টটা কত ছিল, রাইট। তো পার্সেন্টেজ থেকে অবশ্যই ভোটের যে অঙ্কগুলো হয়,
এছাড়া পরীক্ষা ওরিয়েন্টেড যেগুলো মার্কসগুলো হয় সেগুলো একটু দেখবে। আর রেশিও প্রপোর্শনে তোমাদেরকে একটা স্কিপ করে গেছি, সেটা হচ্ছে কয়েনের অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট। কয়েনের অঙ্ক যেগুলো হয়, কয়েনের অঙ্ক পরীক্ষাতে একটা পাবেই পাবে। 1 টাকা, 50 পয়সা, 25 পয়সার কয়েন এত রেশিওতে আছে। যদি টোটাল টাকা থলিতে এত টাকা থাকে, তাহলে এই যে কয়েনটা সেটা নাম্বারে কত আছে, এই টাইপটা পরীক্ষাতে কিন্তু পাবে একটা, এটা একটা থাকবে, ঠিক আছে। এবার দেখো লাভ আর ক্ষতি, তো পার্সেন্টেজ আর প্রফিট লসের মধ্যে খুব একটা ফারাক নেই, বলতে গেলে একদম নিয়ারেস্ট, ঠিক আছে। তো পার্সেন্টেজ আর প্রফিট লসের মধ্যে প্রফিট লস থেকে স্পেসিফিক যদি বলো কোন টাইপটা করবে, প্রফিট লস থেকে কোন টাইপটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রফিট লসের বললো 28টা টেবিল বিক্রি করে 4টি টেবিলের বিক্রয় মূল্য ক্ষতি হয়ে গেল, প্রফিট অর লস পার্সেন্টেজ কত, ভিভিআই। অনেক সময় পরীক্ষাতে দেয়, যেগুলো প্রিলিমসে দেখতে পাবে, যে 12টি ডিমের ক্রয় মূল্য 15টি ডিমের বিক্রয় মূল্যের সমান, কিন্তু এখানে অঙ্কটা হয়তো ঠিক এইরকমই দিতে পারে, যেমনটা বলছি 200টা চেয়ার বিক্রি করে দেখা গেল যে সেখানে 50টা চেয়ারের বিক্রয় মূল্য ক্ষতি করেছে। অঙ্কগুলো খুব ইজিভাবে করা যায়, কারণ 200টা চেয়ার বিক্রি করছে মানে নিশ্চয়ই সে 200টা চেয়ার কিনেছে আগে, তবে তো বিক্রি করবে, বলবে হ্যাঁ অঙ্ক শেষ। আর 200টা চেয়ার সে কী করেছে, বিক্রি করেছে, তাহলে বোথ আর ইকুয়াল, বলবে হ্যাঁ। এবার বলো তো প্রফিট বা লস কিসের উপর ডিপেন্ড করে, কেনা দামের উপর, মানে যেটাকে আমরা কস্ট প্রাইস বলি, রাইট। আর ডিসকাউন্ট পার্সেন্টেজ যেটা হয়, সেটা হচ্ছে যেটা প্রোডাক্টের গায়ে লেখা থাকে, অর্থাৎ যেটাকে বলো মার্ক প্রাইস, যেটাকে বলা হয় ধার্য মূল্য, তার উপরে ডিসকাউন্ট পার্সেন্টেজ হয়, বলবে একদম রাইট। তাহলে বলছে 50টা চেয়ারের বিক্রয় মূল্য ক্ষতি করেছে, দ্যাট মিনস -50 এসপি, এতটুকু ক্লিয়ার। কেন এখানে লিখলে, কারণ এটা হচ্ছে ক্রয় মূল্য, প্রফিট লস কার উপর ডিপেন্ড করে, ক্রয় মূল্যের উপর, তাহলে ক্যালকুলেশনটা এখানে করলাম। এবার আমরা এসপিটাকে এসপির দিকে পাঠিয়ে দেবো, রাইট। তাহলে আমি লিখবো 200 সিপি সমান, ডাইরেক্ট করি 200 সঙ্গে 50, ওই দিকে গেলে কী হবে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ মাইনাসটা প্লাস হবে, রাইট। তাহলে 200 আর 50 মানে 250 এসপি, এতটুকু ক্লিয়ার, বলবে ইয়েস স্যার। এবার এখানে আমরা ডাটাটাকে ছোট করে দেবো, দেখো 50 4-এ 200 আর 50 5-এ হচ্ছে 250, তাহলে অঙ্কটা এলো 4টা জিনিসের ক্রয় মূল্য 5টা জিনিসের বিক্রয় মূল্যের সমান। লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, কি করে আইডেন্টিফাই করবে, দেখো এটাকে ডাইরেক্ট এখানে লেখো, অর্থাৎ 5 লিখলে 5 থেকে আমি 4-এ তাকাবো, তাহলে কি করতে হবে, 5কে 4 বানাতে গেলে প্লাস না মাইনাস করতে হবে, বলবে স্যার মাইনাস করতে হবে, কত মাইনাস, 1 মাইনাস করতে হবে, এটা মাইনাস করতে হলো না, তাহলে আনসারটা হবে লস পার্সেন্টেজ। যদি বলতো এটাই যদি রিভার্স হতো, ধরো 5 সিপি হতো 4 এসপি, তখন 4 লিখতে, 4কে 5 বানাতে গেলে কী করতে হতো, +1 করতে, তখন উত্তরটা হতো প্রফিট পার্সেন্টেজ, রাইট। তাহলে এই যে 5 - 1 মানে কি, 1/5, 1/5 মানে কত পার্সেন্টেজ, 20%, বোঝা গেছে। তো এগুলো ওরেল হয়ে যাবে, ওরেলই হয়ে যাবে। এখানে যেরকম এজের অঙ্কগুলো আলাদাভাবে দেওয়া নেই, অর্থাৎ পিতা পুত্রের যে অঙ্কগুলো দেয়, যেগুলো ক্রস প্রোডাক্টে খুব সুন্দর হয়, যে 5 বছর আগে বাবা ছেলের এত গুণ ছিল, 5 বছর পরে বাবা ছেলের এত গুণ হবে, তাহলে বর্তমানে বাবা আর ছেলের বয়সের রেশিও কত, এই টাইপগুলো পরীক্ষার জন্য ভিভিআই। তো এই রকম টাইপের অঙ্কগুলো অবশ্যই করে যাবে এজের থেকে, ঠিক আছে। নেক্সট দেখো এইরকম টাইপটা যেরকম গড়েও অনেক সময় দিয়ে দেয়, যেখান থেকে আমরা ডাইরেক্ট প্রেজেন্ট এজে কনভার্ট করতে হয়, সেখান থেকে হয়তো বললো স্বামী স্ত্রী তাদের বয়সের গড় এত বছর আগে, একজন সন্তান জন্ম হলো, তখন তাদের টোটাল যেটা গড় মানে ওদের যেটা এভারেজ সেটা হলো এত, তাহলে বাচ্চাটার বয়স কত একবার দিয়েছিল না। দেখো নেক্সট যেটা রয়েছে সরল সুদ। সরল সুদের মধ্যে কোন টাইপটা ইম্পর্টেন্ট, আমি ক্লার্কশিপের সময় জাস্ট হয়তো ইউটিউবটা স্টার্ট করেছিলাম, তখন আমি যে কয়েকটা ক্লাস করিয়েছি, যারা হয়তো ক্লাসগুলো করেছে তারা কয়েকজন আমাকে ফিডব্যাক দিয়েছিল যে 7টা অঙ্কর নাকি ডাটা কমন পেয়ে গেছিলো। ইয়েস, 7টা অঙ্কের ডাটা কমন পেয়ে গেছিলো। আর যেখানে 30টা অঙ্কের মধ্যে ওরা বলেছিল যে টাইপগুলো আমি ক্লার্কশিপে করেছি 21টার মতন অঙ্ক হুবহু কমন পেয়েছিল, ডাটা চেঞ্জ হয়েছিল। দিল্লি পুলিশের যেটা পরীক্ষা হয়েছিল, আমার স্পেশাল যেটা একটা নোটস করা আছে ম্যাথসের যে কোশ্চেন্সগুলো আমি কন্টেন্ট রেডি করেছিলাম, ওটা বিশেষ করে এমটিএস এক্সামকে টার্গেট করে করেছিলাম। সো সেই দিল্লি পুলিশে এর আগের বারে যখন পরীক্ষা হয়েছিল, সেখানে 25টা যদি ম্যাথ থাকে, সেখানে 11টা ম্যাথের নাম্বার সমেত কমন পড়েছিল। ইয়েস, 11টা ম্যাথের নাম্বার সমেত হুবহু কমন পড়েছিল, বুঝতে পারলে। তাহলে 25টার মধ্যে 11টা কোশ্চেন এমন ছিল যেগুলো পুরো ডাটা সমেত কমন পড়ে গেছে। তো ডাব্লিউবিপি কেপি প্রপার অ্যানালাইসিস করে যেটা দেখেছি,
তাতে করে যেগুলো বলছি এগুলো যদি ঠিকঠাক কমপ্লিট করা থাকে তোমার ম্যাথে কোনো প্রবলেম হবে না। আর যদি মনে হয় যে না আমাকে ম্যাথে তাড়াতাড়ি ইমপ্রুভ হতে হবে, তাহলে অবশ্যই তুমি ম্যাথ চ্যালেঞ্জের ব্যাচে জয়েন করো, আর লেট করো না। যে টাইমটা আছে মোর অ্যানাফ, তোমার কমপ্লিট হয়ে রিভিশন হয়ে যাবে আর একটা দুর্দান্ত স্কোর ক্যারি করবে উইথ একুরেসি। এবার দেখো, সরল সুদ থেকে যে অঙ্কগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সরল সুদ থেকে যে টাইপটা দেবে সেটা কোনটা? বললো একটা ছেলে, এক ব্যক্তি তার 2 পুত্রের নামে এত পার্সেন্টেজ করে টাকা রাখবো, ঠিক আছে, সেম পার্সেন্টেজ আর বছরটাও সেম। এবার কিভাবে অঙ্কটা ক্যালকুলেশন করতে হবে? বলবে এর এত বছর পর, এরও এত বছর পর যেটা ওদের ইন্টারেস্ট আসবে সেটা রেশিওতে কনভার্ট করে দেবে একটা। এখান থেকে বলবে যে বড় ছেলের নামে কত টাকা রেখেছে বা ছোট ছেলের নামে কত টাকা রেখেছে। এই টাইপটা আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে সিম্পল ইন্টারেস্ট থেকে। সিম্পল ইন্টারেস্টে আরেকটা টাইপ আসার সম্ভাবনা রয়েছে যে এত টাকার একদিনে 1 টাকা সুদ হয়, তাহলে টাইমটা কত বা পার্সেন্টেজটা কত, এগুলোই করতে হয়। তো সিম্পল ইন্টারেস্টের অঙ্কগুলো দাঁড়িয়েছে PTR/100। এখান থেকে যদি তোমাকে পিটা বের করতে বলে, আমি ক্লাসে কি বুঝিয়েছিলাম যে এসআই মানে হচ্ছে কি, যেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট মানে কি PTR/100। এটা কেন হয় PTR/100 কখনো ভেবে দেখেছো? কারণ সিম্পল ইন্টারেস্টের মধ্যে কোনো চেঞ্জেস নেই, যেটা কম্পাউন্ড ইন্টারেস্টে আছে। কিন্তু এসআই আর সিআই এর মধ্যে ডিফারেন্সটা কোথায় জানো? আফটার 1 ইয়ার। যদি বলো কেন, দেখো ধরে নাও তুমি 100 টাকা কোনো একটা জায়গা থেকে ধার নিয়েছো, এটা ধরে নাও সিম্পল ইন্টারেস্টে। আরেকটা জায়গাতে সেম টাকাটা ধার নিয়েছো 100 টাকা, যেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টে। এবার ধরো প্রথম বছর আর এটা হচ্ছে সেকেন্ড ইয়ার, তোমার কাছে কন্ডিশন করা হয়েছে যে দুটোতেই আমি 10% করে ইন্টারেস্ট নেবো। কত পার্সেন্ট? 10% করে ইন্টারেস্ট নেবো। আচ্ছা, তাহলে সরল সুদে প্রথম বছরে কত টাকা সুদ দেবে? বলবে 110%, মানে আমি 10 টাকা সুদ দেবো। তাহলে সেকেন্ড ইয়ারে কত সুদ দেবে? বলবে 110%, 10 টাকায় সুদ দেবো। ওই জন্য আমরা ডাইরেক্ট কী করি, PTR/100। মানেটা কি? মানে এদের যেটা 2 বছরে, অর্থাৎ 1 বছরে 10% ইন্টারেস্ট, মানে 2 বছরে 20% ইন্টারেস্ট, ওটাই করছো। এই দেখো, আর পার্সেন্টেজ মানে 100, তাই এটা নিচে হয় 100। তো ফর্মুলাগুলো এইভাবেই আসে, তো ব্রেক করলে ঠিক এইভাবেই আসবে। বোঝা গেছে? এবার দেখো কম্পাউন্ডে চেঞ্জেসটা কী হতো। কম্পাউন্ডে ফার্স্ট ইয়ারে কী হতো, 110%, মানে 10 টাকায় সুদ হতো। বলবে ইয়েস, এতটুকু ঠিকঠাক আছে। এবার আমরা যখন কম্পাউন্ডের অঙ্কগুলো বক্সে দেবো, তখন এটা এসআই, এটা এসআই, 2 বছর হলে 2টো ব্লক, 3 বছর হলে 3টে ব্লক, রাইট? এবার ফার্স্ট ইয়ারে এখানে 0 বসানো হয়। কেন 0 বসানো হয়? কারণ ফার্স্ট ইয়ারের মধ্যে কোনো চেঞ্জ আছে? বলবে নেই, ওই জন্য এটাকে আমরা ডাইরেক্ট 0 বসাই। এবার সেকেন্ড ইয়ারে কি হয়, 100 + 10, তাই না? অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, মানে 100 + 10 অ্যাড হয়ে এটা হয়ে যাবে এখন প্রিন্সিপাল। তাহলে 110-এর 10% মানেই হচ্ছে তোমার কত, সরি 110-এর 10% মানে কত? পার্সেন্টেজের জন্য 2টো শূন্য কাটবে, 11-11। তাহলে চেঞ্জেসটা কোথায় দেখলে? আফটার 1 ইয়ার। বোঝা গেছে? ঠিক এই টাইপের কোন অঙ্কটা কম্পাউন্ডার এসআইয়ের জন্য ইম্পর্টেন্ট তোমাদেরকে বলে রাখি। যদি কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে বলি, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট, আচ্ছা আমি আগে এসআইটা বলে নিই। এসআইতে যে অঙ্কটা দিতে পারে সেগুলো হচ্ছে এই টাইপ। এসআইয়ের জন্য যে টাইপটা ইম্পর্টেন্ট, যে এত বছরে এত গুণ হলে রেট অফ পার্সেন্টেজ কত, ঠিক আছে? তো যদি 3 গুণ বলে, বলেছি 1 কমাবে, 4 গুণ বললে 1 কমাবে, মানে 300 হবে। তাকে ডাইরেক্ট ভাগ করে আনসার পেয়ে যাবে। সরল সুদের থেকে, সরল সুদের ওভারঅল যে অঙ্কগুলো পরীক্ষায় পাবে, খুবই ইজি অঙ্ক দেয়। এবার হয়তো পয়েন্ট দিয়ে একটু ক্যালকুলেটিভ দিতে পারে, সেটাকে তোমাকে একটু ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করতে হবে, আর কিচ্ছু নেই। কম্পাউন্ডের অঙ্ক পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে, কিন্তু খুব যে ক্যালকুলেটিভ দেবে, খুব যে হার্ড ক্যালকুলেশন করতে হবে এমনটা না। হয়তো ওরা 3 বছরে দিতে পারে। ডিফারেন্স বিটুইন সিআই অ্যান্ড এসআই দিয়ে সেখান থেকে প্রিন্সিপালটা জানতে পারে, ঠিক আছে? যে সরল সুদে আর চক্রবৃদ্ধি সুদে এত টাকার এত পার্সেন্টেজে এত বছরে সুদের মধ্যে পার্থক্য এত, তাহলে টাকাটা কত? যদি বলি এটা 5 সেকেন্ডে সলভ হবে, 5 সেকেন্ডেই সলভ হবে। পারবে 5 সেকেন্ডে? পারবে, তুমিও পারবে। ইয়েস, 5 সেকেন্ডটা তুমি 3 সেকেন্ডেও আনতে পারবে। কেন জানো? কারণ যেটা পার্সেন্টেজ থাকবে সেটার ওপরেই ক্যালকুলেশনটা পুরো রয়েছে, আর ডাইরেক্ট একটা লিঙ্ক আপ হবে। ক্যালকুলেশন যদি ওখানে ওরেল করে দিয়েছো, তাহলে উত্তরটা 3 সেকেন্ড হয়ে গেছে। যদি ওই জায়গাটায় পেন চালিয়েছো, তাহলে তোমার 5 সেকেন্ড টাইম লাগবে। আর এই অঙ্কটাতেই কেউ না কেউ টাইম নিচ্ছে 3 থেকে 5 মিনিট। তাও ঠিক হবে কিনা কোনো গ্যারান্টি নেই। বুঝতে পারলে? তো কম্পাউন্ডের অঙ্ক এগুলো আসার প্রবল সম্ভাবনা রয়েছে। কম্পাউন্ডের অঙ্কগুলো একটু মন দিয়ে দেখবে। 4 পেজ জন্তু 2 পেজ জন্তু পরীক্ষার জন্য ভিভিআই, যে একটা
চিড়িয়াখানায় 2 পেয়ে জন্তু আর 4 পেয়ে জন্তু, এই টাইপটা দিতে পারে। ঠিক এই টাইপটা পরীক্ষায় আসতে পারে, হয়তো পরীক্ষা ওরিয়েন্টেড, যে একটা পরীক্ষায় তুমি এতগুলো কোশ্চেন আছে, ঠিক করলে প্রত্যেকটা এত নাম্বার পাবে, ভুল করলে এত নেগেটিভ হবে, তাহলে একটা স্টুডেন্ট টোটাল এত নাম্বার পেয়েছে, কটা প্রশ্ন ঠিক করেছে বা কটা ভুল করেছে। ঠিক আছে, অনেক সময় এই টাইপটা ওরা কয়েন দিয়েও দিয়ে দেয়, যে হয়তো 1 টাকা আর 25 পয়সার কয়েন মিলিয়ে এইভাবে ঠিক অ্যালিগেশন করতে হবে, যেটা আমরা লিঙ্ক আপ অ্যালিগেশনে বলবো। ঠিক আছে, নেক্সট দেখো যেটা রয়েছে মিক্সচার আর অ্যালিগেশন। দেখো মিশ্রণের থেকে যে টাইপটা ওরা দেয় মেনলি, যে একটা দ্রবণে এত পার্সেন্টেজ হয়তো চিনি আছে, দ্রবণে চিনির পরিমাণ এত পার্সেন্টেজ করতে গেলে কত পরিমাণ চিনি অ্যাড করতে হবে। এবার তোমাকে ওই অঙ্কগুলোর ক্ষেত্রে যেটা দেওয়া থাকবে, হয়তো ধরো দ্রবণ মানে কি, দুটো পার্টিকুলার কন্টেন্ট তার মিক্সচার, যেটা সেটা একটা দ্রবণ হয়। যেমন একটা শরবতের মধ্যে ধরে নাও জল আছে আর একটা সিরাপ আছে, ঠিক আছে, সিরাপ আছে আর জল আছে। এবার সিরাপ আর জলের একটা ধরো রেশিও দেওয়া আছে, বা পার্সেন্টেজে দেওয়া, মানে 60% যদি সিরাপ হয়, 40% বাকিটা জল, এইটুকু ক্যালকুলেশন করতে হবে। তো পার্সেন্টেজেরটাই দেওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, রাইট। এবার দেখো বললো কিছু ধরো সিরাপ অ্যাড করা হলো, দেন একটা রেশিও কনভার্ট হলো। এবার যখনই বলবে সিরাপ অ্যাড করলো, তখন তুমি সঙ্গে সঙ্গে জলটাকে দেখবে, যে জলটাকে সেম করতে হবে, রাইট। যদি বলে জল অ্যাড করলো, তখন তোমাকে সিরাপটা দেখতে হবে, সিরাপটা অ্যাড করতে হবে। এই কোশ্চেন্সটা থেকে 3 টাইপের কোশ্চেন হতে পারে। কীরকম? একটা হয় যে একটা কন্টেন্টের মধ্যে এরকম যে একটা দ্রবণ, সেখানে দেখা গেল যে কিছু একটা পরিমাণ তুলে নিচ্ছে সেখান থেকে, এই প্রক্রিয়াটা 3 বার করছে বা আরও 2 বার করছে, সেই ক্ষেত্রে কী কন্ডিশন হচ্ছে রেজাল্ট, এই টাইপটা আসতে পারে। নাম্বার 2 যেটা ভিভিআই, সেটা হচ্ছে এইরকম কন্ডিশনে হওয়ার পর ওরা বলতে পারে পাত্র থেকে, দ্রবণ থেকে কতটা সিরাপ তুলে নেওয়া হয়েছিল, দ্রবণ থেকে কতটা জল তুলে নেওয়া হয়েছিল। এই টাইপগুলোই ঘুরিয়ে ফিরিয়ে তোমার কাছে আসবে, ল্যাঙ্গুয়েজটাকে ভালো করে পড়বে, কোনখানে কোশ্চেন্স মার্ক করছেন এক্সামিনার এটা দেখার। কারণ কোশ্চেন্সটা যেখানে শেষ হচ্ছে এখানেই যে কোশ্চেন, এমনটা না, এইটুকুর মধ্যে কোশ্চেন্সটা রয়েছে এমনটা না। কোশ্চেনটা এক্সামিনার মিডিলে কোথাও করতে পারেন, ফার্স্টেও কোথাও করতে পারেন, ঠিক আছে। এটা অ্যারিথমেটিকটা ভালো করে পড়তে হবে, তবেই বুঝতে পারবে, রাইট। এবার আমি আর মিশ্রণের মধ্যে মেনলি যেগুলো লিঙ্ক আপ, বুঝতেই পারছো, অ্যালিগেশন, এখান থেকে পরীক্ষার কোশ্চেন পাবে। ঘড়ি আর ক্যালেন্ডার থেকে সেরকম কোশ্চেন্স খুব একটা আসে না, কিন্তু যদিও দেয় কীরকম দিতে পারে, যেরকম ঠিক রিজনিংয়ে দেখো ওই রকমটাই দেবে। হয়তো তোমাকে বলতে পারে যে কোনো একটা ব্যক্তি স্টেশন যাচ্ছে, ওর স্টেশন থেকে বাড়ি যেতে এত মিনিট টাইম লেগেছে, ওখানে গিয়ে দেখলো যে ও পৌঁছেছে আর ট্রেনটা এত মিনিট আগে চলে গেছে, পরের ট্রেন আসার টাইম এত, ট্রেন যেটা ছাড়ে আর তার আগে যেটা ট্রেনটা গেছে ওই যে গ্যাপিংটা সেটা এত, তাহলে ও বাড়ি থেকে কখন বেরিয়েছিল, এইরকম টাইপটাই দেয়, যেটা ঘড়ির মধ্যে, ঠিক আছে। অনেক সময় ঘড়ি থেকে যেটা দেয় সেটাকে আমরা এলসিএম এইচসিএফের যে অঙ্ক তার মধ্যেও নিতে পারি। কীরকম? যে হয়তো স্পেসিফিকভাবে কিছু ঘন্টা পড়ছে, সেটার টাইমটা দেওয়া থাকে, এবার পরবর্তী ঘন্টাটা কটায় পড়বে, যদি এই টাইমে ঘন্টাটা পড়ে, ঠিক আছে, তখন তাদের এলসিএম করে সেখান থেকে মিনিট থেকে সেকেন্ডে কনভার্ট করতে, সেকেন্ড থেকে মিনিটে কনভার্ট করে যেটা ভাগ করবে তার সাথে +1 করলে উত্তর পাবে। কেন? কারণ ওই যে প্রথমের ঘন্টাটা পড়ছে সেটা অ্যাড হবে, ঠিক আছে। ক্যালেন্ডার থেকে মেনলি কোশ্চেন দেয় না, অনেক সময় রিপিটেড ক্যালেন্ডার কখন হচ্ছে সেটা দেয়। তো যদি তোমার নন লিপিয়ারের কন্ডিশন হয়, সেক্ষেত্রে হয় +6 বা +11 হবে। এবার ডিপেন্ড করছে ওটা অপশানের ওপর। যদি দেখো যে 6 যোগ করে হচ্ছে, দেখবে 11 যোগ বলে তাহলে উত্তরে পাচ্ছ না। যদি 6 যোগ না করে হচ্ছে, তাহলে দেখবে 11 যোগ করে তোমার উত্তরটা চলে আসছে, আর 28 হবে লিপিয়ারের ক্ষেত্রে, ঠিক আছে। এবার দেখো বীজগণিত থেকে কোন টাইপগুলো, বীজগণিতের যেরকম রেশনাল ইরেশনাল নাম্বারগুলো একটু দেখবে, আর তার পাশাপাশি যেগুলো পৌনঃপৌনিক এই টাইপটা একটু দেখে যাবে, যেটা 9-এর ক্যালকুলেশনটা, ডিভিসিবিলিটির মধ্যে 9 আর 11 ভিভিআই, আর ভগ্নাংশের মধ্যে যে একটা ভগ্নাংশের লবকে এত পার্সেন্টেজ বৃদ্ধি করা হলো, হরকে এত পার্সেন্টেজ কমানো হলো, নেট রেজাল্ট এত হলো, তাহলে মূল যেটা ফ্র্যাকশনটা অর্থাৎ লব আর হরটা সেটা কত, ঠিক আছে। এই টাইপটাই পরীক্ষাতে আসে। গসাগু লসাগুর অনেকগুলো টাইপ হয়, যেরকম নাম্বার অফ পেয়ারটা জানতে চাই, যে দুটো নাম্বারের গসাগু এত, লসাগু এত, সংখ্যা দুটো যোগফল এত, এমন কত জোড়া নাম্বার হতে পারে। তো ওটা পুরোটা দাঁড়িয়ে রয়েছে কিসের ওপর? কোপ্রাইম মানে কি? কোপ্রাইম মানে হচ্ছে যাদের গসাগুটা 1 হবে। ফর এক্সাম্পল ধরে নাও তোমাকে 8 আনতে হবে, এবার 8 আনতে গেলে তুমি বলবে 2 গুণ 4 করলেও 8 হয়, আবার 8 গুণ 1 করলেও 8 হয়। এবার বলো তো এদের দুজনের মধ্যে কোপ্রাইম কোনটা? কি বললাম? কোপ্রাইম মানে হচ্ছে দুজনের এই শেপটা 1 হবে। 2 আর 4-এর এই শেপ কত? হাইয়েস্ট এমন একটা নাম্বার যেটা দিয়ে দুটোই ডিভিসিবল, তাহলে এখানে এই শেপ হবে 2। কিন্তু 1 আর 8-এর এই শেপ হচ্ছে 1, কারণ হাইয়েস্ট নাম্বার 1 যেটা দিয়ে দুটোই ডিভিসিবল। বোঝা গেছে?
এখান থেকে আরেকটা টাইপ দেয় যে যেটা নর্মালি তোমার যেটা বলতে পারো একটা ফর্মুলাতে আছে, যেটা হচ্ছে তোমার কি এলসিএম ইন্টু এইচসিএফ ইকুয়াল টু প্রোডাক্ট অফ টু নাম্বার। তাহলে এখান থেকে 1 নাম্বারটা কী করে বের করবে, এলসিএম ইন্টু এইচসিএফ বাই সেই নাম্বারটা, তাহলে আরেকটা নাম্বার পেয়ে যাবে, রাইট। অর্থাৎ লসাগু গুণিত গসাগু করে ডাইরেক্ট সেই নাম্বারটা দিয়ে ভাগ করলে আরেকটা নাম্বার পেয়ে যাচ্ছ। এবার এটাই পরীক্ষাটা একটু ঘুরিয়ে দেয় যে হয়তো গসাগুটা এত, গসাগু লসাগুর যোগফলটা এত, তাহলে সেক্ষেত্রে একটা নাম্বার এত হলে আরেকটা কত, এই রকম টাইপগুলোই পরীক্ষাতে পাবে। খুব হার্ড দেবে না, অনেক সময় বৃহত্তম ক্ষুদ্রতম নাম্বারটাও জানতে চাইতে পারে, ঠিক আছে। এলসিএম এইচসিএফ থেকে এই টাইপগুলোই ঘোরাঘুরি করবে। বিশেষ করে যেটা ওরা প্রায়ই রাখে, যে টাইপ একটা পাবেই পাবে, যে 4টে নাম্বার বললো, এই নাম্বারগুলো দিয়ে যখন কোনো একটা নাম্বারকে ভাগ করছে তখন রিমাইন্ডার এত এত করে আসছে, সেই ক্ষেত্রে যেটা নাম্বারটা সেটা তাহলে কত। তো এটা প্রপারলি বলতে পারো এইচসিএফ এলসিএমের একটা অঙ্ক, কিন্তু এটা ইউনিট ডিজিটে কিভাবে সলভ হয় তার নমুনা পাবে তুমি ম্যাথ চ্যালেঞ্জের ব্যাচে। জাস্ট এটা করতে তোমার টাইম লাগবে খুব জোর 8 থেকে 10 সেকেন্ড, যদি তুমি বিয়োগটা স্পিড করতে পেরেছো। আদারওয়াইজ তোমার এটা 12 থেকে 15 সেকেন্ডের মধ্যে সলভ হয়ে যাবে, ঠিক আছে। আর এটাই কিন্তু অনেকে লসাগু করবে সুন্দর করে, সেই লসাগুর থেকে এদের গ্যাপ নেবে, তারপর হয় বিয়োগ না হলে যোগ, তাই তো। দেখো বীজগাণিতিক সূত্রের প্রয়োগ, বীজগাণিতিক সূত্রের মধ্যে যেটা পরীক্ষাতে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা ওরা যেটা দেয় 40 গুণ 40 গুণ 40 মাইনাস 30 গুণ 30 গুণ 30। আমি ডাটাটা দিয়ে বললাম, এবার নিচে 40 গুণ 30 মানে কি বুঝতে পারছো, এ কিউব মাইনাস বি কিউব, ওই দুটো নাম্বারের উপর ক্যালকুলেশন করছে, এ কিউব মাইনাস বি কিউব আর নিচে হবে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। তাহলে আলটিমেট নেট রেজাল্ট ওপরেরটা মাইনাস করলেই হবে, মানে 40 মাইনাস 30 10 করলেই তোমার উত্তর, বোঝা গেছে। এই রকম টাইপের অঙ্কগুলোই পরীক্ষাতে পাবে। বীজগাণিতিক সূত্রের প্রয়োগ যেরকম, ফর এক্সাম্পল আমি যদি বলি যেরকম কে কিউ মাইনাস 3 কে স্কোয়ার মাইনাস 2, জাস্ট এই কনসেপ্টের উপরে অঙ্কগুলো পরীক্ষাতে পাবে। খুব যে হার্ড হবে এমনটা না, নর্মাল এলসিএম মেথডেও হবে, ভ্যালু পুটিং দিতে পারে, ঠিক আছে। সূচককরণের অঙ্ক খুব হার্ডই দেয় না, কিন্তু যদিও দেয় সেটা মনে রাখবে যেটা একটা কনসেপ্টেই দাঁড়িয়ে রয়েছে, যে গুণ করার সময় পাওয়ারগুলো যোগ হবে আর ভাগ করার সময় পাওয়ারগুলো বিয়োগ হবে, ব্যাস এই একটা কনসেপ্টেই সূচককরণের অঙ্ক নর্মালি হয়ে যাবে, খুব হার্ড দেয় না। এখান থেকে সরলীকরণ ভিভিআই, ভালো করে বোঝো এই জায়গাটা, যে তোমাদেরকে যে বলেছিলাম যে সিম্পলিফিকেশনের যে অঙ্কগুলো করতে, সেখানে সরলীকরণের মধ্যে কোন টাইপগুলো করবে, বিশেষ করে যেটা আসার প্রবল সম্ভাবনা রয়েছে। দেখো আমরা জানি বড মাস, ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, তাই তো। লেফট টু রাইট এইভাবে ক্যালকুলেশনটা হবে, অর্থাৎ এই দিক থেকে এই দিকে। কিন্তু এটা অ্যাকচুয়ালি ফুল ফর্মটা যদি বলি তাহলে হচ্ছে ভি বড মাস। হোয়াট ইজ দ্য মিনিং অফ ভি, যেটা হচ্ছে ভ্যানাকুলাম বার, অর্থাৎ ধরো -9 প্লাস 7 আর এখানে আছে ইন্টু 2, এখানে ভ্যানাকুলাম বারটা দেওয়া আছে। এই ভ্যানাকুলাম বার মানে কি, ডাইরেক্ট তোমার এটার ক্যালকুলেশনটা আগে করতে বলছে, বুঝতে পারলে। তাহলে বডমাসের আগে কি থাকে, ভি বডমাস, অর্থাৎ ভ্যানাকুলাম বার, দেন ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, ওকে। এই কনসেপ্টে অঙ্কগুলো যেগুলো হয় এটাই কিন্তু সিম্পলিফিকেশনে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। যেটা সিঁড়ি ক্যালকুলেশন হয় 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই 1 প্লাস, এইভাবে যে সিঁড়ি ক্যালকুলেশন অঙ্কগুলো হয় সেই টাইপের অঙ্কগুলো পরীক্ষাতে আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এবার এটা হয়তো প্লাস মাইনাস করে দিল যাতে তোমার ক্যালকুলেশন একটু প্রবলেম হয়, ডাটাগুলো সেম না রেখে একটু চেঞ্জ করে দিল যাতে তোমাকে ক্যালকুলেশনটা করতে হয় প্রপারলি, জাস্ট এটুকুই চেঞ্জেস হবে, তার বেশি কিছু হবে না। বর্গ বর্গমূল ঘনমূল, বর্গ বর্গমূল ঘনমূল থেকে জাস্ট তোমার যে বর্গমূল যেটা পূর্ণবর্গ সংখ্যা সেটা জানার জন্য তোমাকে পেয়ার করে করতে হবে, কিন্তু আমি ক্লাসে সেইভাবে করাইনি। ধরো 30 থেকে 35-এর মধ্যে যে নাম্বারটা 1024, যেটা 4 অঙ্কের সবথেকে ক্ষুদ্রতম নাম্বার, এই নাম্বারটা ঠিক যেভাবে বের করবে, অনেক নাম্বার কিন্তু খুব ইজিলি তুমি এইভাবে বলে দিতে পারবে পূর্ণবর্গ নাম্বার। এবার প্রপারলি কোনটা কার স্কোয়ার, কার কোনটা কিউব, এগুলোও কিন্তু শর্ট ট্রিক্সে বের করা যায়, ঠিক আছে। এই টাইপের অঙ্কগুলোই পাবে। আর এপি সিরিজ এগুলো খুব একটা দেয় না, যদিও দেয় একটা দেয় কিন্তু খুবই কম, তাই এটাকে আমি এখন স্কিপ করছি। পরিমিতির মধ্যে ভিভিআই, যেটা হচ্ছে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের থেকে এত গুণ বেশি, ঠিক আছে, বা দৈর্ঘ্য প্রস্থের রেশিওটা দেবে প্রস্থ দৈর্ঘ্যের থেকে এত কম, বা যদি পরিধি যেটাকে পরিসীমা বলবো, ঠিক আছে, পেরিমিটার, এটা যদি এত হয় তাহলে এরিয়াটা কত, বা বাগানটার চারপাশে এত মিটার রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত, এত টাকা দিয়ে যদি রাস্তাটাকে বলে ফিল আপ করবো তাহলে টোটাল কত খরচ পড়বে। সেম অঙ্ক বর্গক্ষেত্রও দিতে পারে এই একই কনসেপ্টে, ঠিক আছে। তো এগুলো প্রপারলি তোমার ফর্মুলাতে রয়েছে, তোমার ব্যাচে পরিমিতির ক্লাস বাকি রয়েছে, তো যেভাবে ক্লাসগুলো করাবো, যে টাইপগুলো করে দেবো তার মধ্যে থেকে আসবে, এটুকু কনফার্ম, এর বাইরে কিছু হবে না।
ত্রিভুজের মধ্যে থেকে কনসেপচুয়ালি যেগুলো হয়, বিশেষ করে তোমার সমকোণী ত্রিভুজ √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এই ফর্মুলাটার উপর বেস করে অনেকবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে। যদি বিষমবাহু ত্রিভুজ হয়, অর্থাৎ তিনটে ত্রিভুজের অর্থাৎ বাহু তিনটে সমান না, অর্থাৎ এটা ধরে নাও 5, এটা ধরে নাও 15 আর এটা ধরে নাও 12, তাহলে তিনটে বাহু আলাদা, সেক্ষেত্রে তোমাকে আগে অর্ধ পরিসীমা বের করতে হবে, মানে এসের ভ্যালুটা। তো এসের ভ্যালু মানে কি, তিনটে ডাটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, তারপর ক্ষেত্রফল √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। আর নর্মালি এই কনসেপ্টে অঙ্কে দেয় যে তিনটে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। অনেক সময় পিথাগোরাসের উপপাদ্য, যেটা যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বাহুর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি অপর দুই বাহুর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে, এই কনসেপ্টে, অর্থাৎ √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, অর্থাৎ অতিভুজ সমান √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই কনসেপ্টে কিন্তু অঙ্কগুলো পরীক্ষা অনেক সময় দেয়। আর এই সেম কনসেপ্টে রিজনিংয়েও কিন্তু যেটা কী দেয়, ডাইরেকশন টেস্টের অনেক সময় কোশ্চেন্সগুলো কিন্তু এরকম টাইপেরও দিয়ে দেয়, ঠিক আছে। তো এই টাইপগুলো ভিভিআই, এগুলো একটু দেখে রাখবে। আর বৃত্তের মধ্যে থেকে সিম্পলি তোমার যেটা দেয় সেটা দেয় তোমার ক্ষেত্রফল, পরিধি, রেশিও বের করতে বলে, এগুলোই। আর 3Dর মধ্যে যেটা করবে সেখান থেকে চোঙ আর গোলক, এই দুটো আসার প্রবল সম্ভাবনা রয়েছে। সিম্পলি ফর্মুলা ধরে যেগুলো হবে, তোমাকে ডাটা দেওয়া থাকবে, ফর্মুলা ধরে সলভ করলেই তোমার ক্যালকুলেশন কমপ্লিট হলেই উত্তর পেয়ে যাবে, ঠিক আছে। এবার 3Dর অঙ্কের মধ্যে মনে রাখবে পাই ইনক্লুড থাকে ফর্মুলাগুলোতে। পায়ের ভ্যালু কি, যেটা হচ্ছে প্রায় ভ্যালু 22/7, তো 22-এর মধ্যে কে রয়েছে, বলবে 11 ঢুকে রয়েছে, কারণ 11 গুণ 2 করলে 22 হয়, তাহলে উত্তর 11 গুণিত হবে। এবার কি করে এগুলো চেক করবে, কিভাবে এই আইডিয়াটা তুমি পরীক্ষার হলে নিয়ে আসবে, কেন এটা 11 গুণিতকে উত্তর হয়ে যাবে, তো সমস্ত কিছু নমুনা আমি ব্যাচে দিচ্ছি। যদি মনে হয়ে থাকে যে আমি এই টাইমে কমপ্লিট রিভিশন করে নেবো, দুর্দান্ত একটা আমি প্রিপারেশন কমপ্লিট করে রাখবো এই টাইমের মধ্যে, তাহলে তুমি আর লেট না করে সরাসরি জয়েন করো। আমি নাম্বার দিয়েছি ভিডিওতে, সেখান থেকে সরাসরি তোমরা হোয়াটসঅ্যাপ করে WPKP ম্যাথ লিখে দিও, আর ব্যাচে জয়েন করো, র্যান্ডাম প্র্যাকটিস করে একবার রিভিশন করে নাও, তোমার আর কোনো প্রবলেম হবে না, এখান থেকেই তুমি পুরো কমন পেয়ে যাবে, কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে ঠিকঠাক, ওকে। আর সেরকম কোনো অঙ্ক দেয় না। ত্রিকোণমিতির যদিও অঙ্ক দেয়, ত্রিকোণমিতি খুব একটা এখনও পর্যন্ত দেখা যায়নি, কিন্তু যদিও বা ত্রিকোণমিতি পরীক্ষাতে দিয়েছে, নর্মালি যেগুলো তোমার ভ্যালু ধরে হয়ে যাবে, অর্থাৎ ভ্যালু পুটিংয়ের অঙ্ক দেয়, যেরকম 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এবার এর পার্টিকুলার মানগুলো তোমাকে জানতে হবে, যেমন 0, হাফ, 1/√2, √3/2 আর 1, এটাই রিভার্স হচ্ছে কস। আবার সাইন বাই কস মানে ট্যান, যেটা তোমার সাইনের উল্টো, সেটার উল্টো হচ্ছে কোসেক, কসের কি সেক, আর ট্যানের কি কট, এই কনসেপ্টে অঙ্কগুলো দেয়। তারপর ফর্মুলা বেসে দেয়, অনেক সময় এটা দিয়েছিল যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান কত, যেটা হচ্ছে 1, a⁻0, কোনো কিছুর পাওয়ারে 0 থাকা মানে সেটা হচ্ছে 1, এরকম অঙ্কগুলো দেয়। কিন্তু যেহেতু এবারে একটা রিটেনে কন্ডাক্ট হচ্ছে, একটা নিউ এক্সপিরিয়েন্স হবে এইবারে যারা পরীক্ষাটা দিচ্ছে, কারণ প্রপারলি একটা রিটেনের মধ্যেই কিন্তু একটা এলিমিনেট হবে এবং এটার উপরেই ফাইনাল মেরিট দাঁড়াবে, তাই তো। তো ইন্টারভিউয়ের নাম্বারটা এখন স্কিপ করলাম। 85 নাম্বারের মধ্যে ভালো নাম্বার তুলতে গেলে ম্যাথ GI এর নাম্বার ছাড়া যাবে না, ফুল মার্কস ক্যারি করতে হবে, আর তার জন্য তোমাকে একটা দুর্দান্ত প্রিপারেশন নিতে হবে। তো ভিডিওটা যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো, চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশন অল করো, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন খুব সহজে পৌঁছে যায়। এছাড়া দুপুর 2:30-এ আমরা কিন্তু লাইভ সেশন করি, তাই সেই লাইভ সেশনে জিকে যেখানে আমরা কুইক রিভিশন করছি, তো সেই কুইক রিভিশন জিকে ক্লাস আজকে করেছি, ভিডিও সেকশনে তোমরা ক্লাসটা করে নিতে পারো। এইভাবে আমরা কন্টিনিউ জিকেটাকে আমরা র্যান্ডাম রিভিশন করব। আর আমার জিকেরও ব্যাচ রয়েছে, যোদ্ধা ব্যাচ, যা করিয়েছি এখান থেকেই কমন পেয়ে যাবে। প্রপারলি WPKP অর্থাৎ PRB টার্গেট করা কোশ্চেন্স পুরো নিয়ে আমরা যে ব্যাচটা কমপ্লিট করেছি যোদ্ধা ব্যাচ, সেটা তুমি যদি পারচেস করো, এটাতে তোমার ওভারঅল জিকেটা কমপ্লিট হবে। এই কম সময়ে তোমার এটা কমপ্লিট হয়ে দুবার রিভিশন পর্যন্ত হয়ে যাবে, আর এখান থেকেই কোশ্চেন্স পরীক্ষায় পাবে। জাস্ট কারেন্ট অ্যাফেয়ারে রিসেন্ট একটু আপডেট থাকো, তাহলেই হয়ে যাবে, যেগুলো আমি লাইভ সেশনও ডিসকাস করব। যেটা আমি নাম্বারটা বললাম, সেই নাম্বারে একবার যোগাযোগ করে নিও। যারা হয়তো ব্যাচে আসতে চাইছো তারা এখানে যোগাযোগ করবে, সমস্ত কিছু ইনফরমেশান তোমাকে হোয়াটসঅ্যাপে দেওয়া হবে, তুমি দ্রুত জয়েন করতে পারবে, ওকে। তো প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।